শুভ সন্ধ্যা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি গৌরব কুন্ডু। আজকে প্ল্যাটফর্ম ফর ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার্স এর দ্বিতীয় প্র্যাকটিস সেশনে আমাদের আজকের প্র্যাকটিস সেশনের যে প্র্যাকটিস টপিক আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে ক্যারিয়ার পাথ, রিসার্চ ভার্সেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবং আমাদের এই প্র্যাকটিস সেশনের আজকে ফ্যাসিলিটেটর হিসেবে আছেন জনাব মাহবুবুল ইসলাম ভূঁইয়া। যেটা মাহবুবুল ইসলাম বর্তমানে নিউট্রিশন ইন্টারন্যাশনালে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন প্রায় 4 বছর ধরে। এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালের আগেও উনি ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট ইফরি, এছাড়া ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিআরবিতেও কাজ করেছেন। এর বাহিরেও জনাব মাহবুবুল ইসলাম ফাউন্ডার সেন্টার ফর কোয়ালিটেটিভ রিসার্চ, এবং একই সাথে উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজি অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে, চিন্তার সাধারণ সম্পাদক। মাহবুবুল ইসলাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের প্র্যাকটিস সেশনে। ধন্যবাদ গৌরব, ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে এই সেশনটা ফ্যাসিলিটেট করার জন্য। মূল সেশনে যাওয়ার আগে ছোট্ট করে যদি আমাদের একটু ধারণা দেন যে আজকের সেশনে আসলে আমরা কি শিখতে যাচ্ছি বা কি আসলে প্র্যাকটিস করতে যাচ্ছি। ক্যারিয়ার পাথ, রিসার্চ ভার্সেস প্রোগ্রাম ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ধন্যবাদ গৌরব কুন্ডু, ধন্যবাদ সোহেল রানা এবং ধন্যবাদ রানা। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যারাই দেখছেন আমাদের পিডিপি প্রোগ্রাম, এবং পিডিপি কে অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। প্রথমেই বলে নেই, আসলে আজকের এই প্র্যাকটিস সেশন যেটা গৌরব বলল, যে আসলে বিষয়টাই হচ্ছে যে আমাদের প্র্যাকটিস সেশন। আমরা যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, দীর্ঘদিন ধরে কাজ করছি, তারা বিভিন্ন বিষয়ে যারা যারা যে বিষয়ে স্কিল আছে, যাদের যে বিষয়ে অভিজ্ঞতা আছে, সেই বিষয়গুলো বিভিন্নভাবে আলোচনা করা, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং যারা নাকি বর্তমানেও চাকরি করে যাচ্ছেন তাদের হয়তো কাজে দিতে পারে। সেই উদ্দেশ্য রেখে সামনে রেখে আসলে আজকের এই সেশন। এবং আজকের এই সেশনের একটা টপিকটা ধরা হয়েছে যে রিসার্চ এবং ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা আসলে আমি দীর্ঘ 20 বছর ধরে রিসার্চ এবং ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাথে জড়িত আছি নানাভাবে। গৌরব অলরেডি বললো যে আসলে আমি কোন কোন জায়গাতে কি কাজ করেছি, এবং কাজের অভিজ্ঞতাটাই আজকে আসলে আমি মূলত শেয়ার করবো। এবং আমার নানা অভিজ্ঞতা, এবং যে অভিজ্ঞতাগুলো কারো ব্যক্তিগত, একান্তই আমার ব্যক্তিগত, এবং এইখানে পিডিবি কোনো রেসপন্সিবিলিটি নেই। যা আসলে আমি যা বলবো, যা শিখেছি, যা দেখেছি, যা উপলব্ধি করি, এবং ভবিষ্যতে যারা এই বিষয়গুলোর সাথে কাজ করবেন বা এখন কাজ করছেন, সবার উদ্দেশ্য সামনে রেখেই আসলে আমার এই অভিজ্ঞতাগুলো আসলে আমি মূলত শেয়ার করব। এবং সেখানে আমার উদাহরণগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমি চেষ্টা করব যে আমার ব্যক্তিগত জীবনের নানা উপলব্ধি, এবং এই উপলব্ধিগুলো যদি কারো উপকারে আসে, আমার মনে হয় যে আমার নিজের কাছেও ভালো লাগবে। যে আসলে আর আমি কারো ব্যক্তিগত বিষয় নিয়েও আসলে কথাবার্তা বলবো না, যদিও একটা মানুষ যখন কাজ করা শুরু করে সেই পরিবারের, আমি ব্যক্তি মাহবুব, কিন্তু আমার পরিবারের একটা রোল আছে, আমার এক্সটেন্ডেড পরিবারে আর একটা রোল আছে, আমার ভাই বোনদের কাছে আর একটা রোল আছে। প্রত্যেকটা এবং চাকরি ক্ষেত্রে আমরা যদি বলি যে প্রফেশনালি প্রত্যেকটা জায়গাতে আমাদের বিভিন্ন রোল থাকে, এবং সেই রোলগুলো কখনো আমি হয়তো সঠিকভাবে করতে পেরেছি, কখনো হয়তো পারিনি। এবং সেই পারিনি কেন, সেটা আমার ব্যক্তিগত যে উপলব্ধি, সেইটা অনেক বেশি যে বাহিরের চেয়েও আমার নিজের আত্মসমালোচনা বেশি আমি চেষ্টা করবো যে করার জন্য, যাতে করে এর মাধ্যমে আমরাও একটা দিক নির্দেশনা পাই। যারা আজকে দেখছেন তারা যাতে দিক নির্দেশনা পান এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য, বোঝার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মাহবুব ভাই। এরপরে আমাদের স্ক্রিন শেয়ার করে মূল আমাদের প্রেজেন্টেশন সেশনে যাব। তার আগে আমি আমাদের যারা দর্শক এবং শ্রোতা যারা শুনছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই আমাদের এই প্র্যাকটিস সেশনটি পিডিপির যে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজ সহ বেশ কয়েকটি গ্রুপ থেকে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবং এর বাইরে যেহেতু আমরা বলছি প্র্যাকটিস সেশন, এটা গতানুগতিক কোনো টক শো না। আমরা অনুরোধ করব যে যারা এই সেশনে, আমরা চাচ্ছি যে এটা যেন ইন্টারঅ্যাক্টিভ হয়, এবং যারা এই সেশনে সরাসরি পার্টিসিপেট করতে চান তারা আমাদের যতগুলো লাইভ স্ট্রিমিং যাচ্ছে যেসব ফেসবুক পেজ বা গ্রুপে, প্রত্যেকটাতে আমাদের জুম লিংক দেওয়া আছে, এবং জুম লিংকের সাথে আমাদের পাসওয়ার্ড দেওয়া আছে। তো সবাইকে অনুরোধ করব সেই লিংকে ক্লিক করে আমাদের সেশনে সরাসরি যুক্ত হওয়ার জন্য, অথবা যারা একান্তই পারবেন না তাদের ফেসবুক গ্রুপ বা পেজে যে প্রশ্নগুলো করবেন, আমার প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পিডিপির
আমাদের এটি নতুন প্ল্যাটফর্ম, তো এখানে আমরা বলছি যারা আমাদের এই প্ল্যাটফর্মে সরাসরি যুক্ত হতে চান তাদের জন্য তাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে। তো রেজিস্টার্ড যারা মেম্বার যারা হবেন তারা নিয়মিত আমাদের এখান থেকে আপডেট পাবেন এবং আমাদের প্র্যাকটিসের নিয়মিত নোটিফিকেশন এবং আমাদের রিসোর্স গুলো পাবেন, সেটার লিঙ্কও আপনাদের সাথে শেয়ার করা হবে। তো মূল সেশনে যাওয়ার আগে মাহবুব ভাইয়ের অনুমতি নিয়ে আমি আমার গল্পটা ছোট্ট করে বলতে চাই। আমি আজ থেকে যখন 2012-তে আমি আমার ক্যারিয়ার শুরু করি, এর আগে আছে যে আমি এর আগে বলে নিই যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র, সেখান থেকে অনার্স মাস্টার শেষ করেছি এবং আমার আসলে এনজিও সেক্টরে কোনো সময় আসলে আসার ইচ্ছা ছিল না। আমি স্টুডেন্ট লাইফ থেকে মিডিয়াতে কাজ করতাম। তো কাজ করতে করতে একটা পর্যায়ে 2012-তে যখন মাস্টার্স শেষ হলো, মাস্টার্স পাস করার আগেই আমি আর একটা ফার্মে ক্রিয়েটিভ এক্সিকিউটিভ হিসেবে জয়েন করলাম। তো তারপরে ওখানে আমরা যেটা বলি ঠিক ব্যাটে বলে হচ্ছিল না। তো ওইখানকার যিনি সুপারভাইজার ছিলেন উনি আমাকে বললেন যে গৌরব, তুমি যেহেতু অ্যানথ্রোপোলজি করেছো, তোমাদের একটা ফিল্ড আছে, তোমরা তো সাধারণত রিসার্চে যাও, তো তুমি একটু রিসার্চে ট্রাই করে দেখো না, যেটা হচ্ছে যে যদি তুমি পারো দেন তুমি কন্টিনিউ করলো, অথবা যদি না পারো দেন আবার ফেরত আসলে। সেখানে আমি যে পয়েন্ট ইমফাসাইজ করবো যেটা হচ্ছে যিনি আমাকে সাজেস্ট করলেন উনি কিন্তু বললেন গৌরব তোমরা তো রিসার্চে যাও, তোমরা রিসার্চের লোক। তো সেখান থেকে আমি আসলে আইসিডিআরবি তে একটা সুযোগ পেলাম, আইসিডিআরবি তে কাজ করা শুরু করলাম। তো এরপরে আইসিডিবি থেকে আমি এরপরে বিবিসি মিডিয়া অ্যাকশনে যাই, তারপরে ব্র্যাক এবং অন্যান্য পজিশনে যখন আমি ধীরে ধীরে সুইচ করতে থাকি, তো একটা পর্যায়ে যে আমি লক্ষ্য করলাম যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট মূলত কোয়ালিটেটিভ রিসার্চ আমরা ফোকাস। তো প্রথম আমি অনুভব করলাম যে আসলে কোয়ালিটেটিভ রিসার্চ দিয়ে ওই অর্থে রুটি রুজি ব্যবস্থা করাটা খুব একটা সাস্টেইনেবল বলে আমার কাছে মনে হলো না, শুধুমাত্র কোয়ালিটেটিভ রিসার্চ দিয়ে। এরপরে একটা পর্যায়ে আমি যখন ফিল করলাম যে আসলে রিসার্চটা সম্ভবত আমার জন্য না, তো এই জিনিসটা পুরোটা অনুধাবন করতে করতে আলটিমেটলি আমার প্রায় 5টা বছর কেটে গেল। এখন আমি সরাসরি রিসার্চে নাই, হয়তো বা মনিটরিং ইভ্যালুয়েশনে আছি, ডিফারেন্ট না। তো সেক্ষেত্রে মাহবুব ভাই এই বিষয়গুলো নিশ্চয়ই কভার করবেন, যে যদি আমরা আজকে কভার করবো যে রিসার্চ এবং প্রোগ্রাম, এর বাইরেও আসলে ডেভেলপমেন্ট সেক্টরে বিভিন্ন শাখা প্রশাখা আছে। তো সেগুলোতে যেমন আমার ব্যক্তি গৌরবের আমার কিন্তু প্রায় 5 বছর লেগে গেল এই জিনিসটা বোঝার জন্য, হয়তো বা রিসার্চ আমার জন্য না। তো এই বিষয়টা আছে যে মাহবুব ভাই যদি আজকে ব্যাখ্যা করেন। মাহবুব ভাই অবশ্যই অবশ্যই আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর কেউ কিছু বলবে না? আমি সরাসরি সেশনে চলে যাব। আমার মনে হয় যে আমরা সেশন শুরু করতে পারি, এরপর হচ্ছে আমরা ফেসবুক থেকে বা আমরা যারা অলরেডি প্ল্যাটফর্মে আছেন তাদের কাছ থেকে আমরা প্রশ্ন নেব, এবং যারা প্রশ্ন করতে চান জুমে যারা যুক্ত আছেন তারা কাইন্ডলি হ্যান্ড রেইজ করবেন, আমরা সেভাবে মাহবুব ভাই নিশ্চয়ই হচ্ছে যে আমি ফ্যাসিলিটেট করবো, মাহবুব ভাই সে প্রশ্নগুলো উত্তর দেবেন। এবং যখন আমরা জুমে কথা বলবো যদি সম্ভব হয় অনুগ্রহ করে আমরা ভিডিওটা অন করব। ধন্যবাদ। আমার মনে হয় আমি আমার প্রেজেন্টেশনটা শেয়ার করি না? জি জি। দেখা যাচ্ছে কি? জি আমরা দেখতে পাচ্ছি। শুরুতেই বলে রাখি, গৌরব চমৎকারভাবে বললো যে আসলে তার কত বছর লেগে গেছে বুঝতে। আমি মনে হয় গৌরবের চেয়ে একটু বেশি সময় লাগিয়ে ফেলেছি। তারপর আমার কাছে মনে হয়েছে দুইটারই দুইটা স্বাদ আছে, একটা আনন্দ আছে, দুইটা দুই রকম, দুইটার এবং দুই রকম ঠিক বললেও আবার একই সূত্রে গাথা। আজকে এই সেশনে আমি বোঝানো মানে আমার কাছে মনে হয় যে আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলার চেষ্টা করব যে আসলে কি হবে সেটা এক সূত্রে গাথা। প্রথমেই বলে রাখি যে আসলে এটা তো একটা প্র্যাকটিস সেশন, এবং এখানে আমাকে যখন সোহেলানা বললো যে ভাইয়া একটা আপনার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আপনার যদি কিছু বিষয় আমাদের এই সেশনে শেয়ার করেন আমরা উপকৃত হব, এবং আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো উপকৃত হতে পারে। তো কতটুকু উপকৃত হবে এটা আসলে আমাদের সেশনের পরেই বোঝা যাবে, কিংবা গৌরবরা যদি কোনো সেশনের ফিডব্যাক দেয় পরবর্তীতে যে আসলে সেশনটা কতজন লোক দেখেছে, কতজন লোক এটাকে পছন্দ করেছে, কিংবা কোন বিষয়টাকে আরেকটু আপডেট করা যায়, আরেকটু সুন্দর করা যেত, সেই বিষয়গুলো নিশ্চয়ই এটা চলমান প্রক্রিয়া থাকবে। কারণ আমরা চাই যে আসলে এই প্ল্যাটফর্মটাও যারা উদ্যোগ নিয়েছে তারা যাতে এই প্ল্যাটফর্মটা সুন্দরভাবে গড়ে ওঠে এবং এটা ভবিষ্যতে একটা
সবার জন্য যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে, রিসার্চ কিংবা ডেভেলপমেন্ট প্রোগ্রামে যারা কাজ করেন তাদের জন্য যাতে কাজে দেয়। আমি মাহবুল ইসলাম, আমি জাহাঙ্গীরনগর থেকে, অলরেডি গৌরব বলেছেন যে আমি জাহাঙ্গীরনগর থেকে অ্যানথ্রোপোলজিতে পাস করেছি। পাস করার পরই আমি আসলে প্রথম চাকরি শুরু করি আসলে রিসার্চ দিয়ে, এবং রিসার্চটা আমার সুযোগটা আসে আসলে আইসিডিডিবিতে। আইসিডিডিবিতে যাওয়ার পরে তারপরে সেখানে আসলে আমার দীর্ঘ প্রায় 8 বছর ওই আইসিডিডিবিতে আমি কাজ করি, যেখানে সোশ্যাল বিহেভিয়ারাল সায়েন্স ইউনিটে আমাদের কাজ। এখানে আমরা আমাদের ব্যাচের আমরা 30 জনের মতো ছিলাম, 37 জন থেকে 30 জন শেষ পর্যন্ত আমরা মাস্টার্স পাস করেছি। তার মধ্যে 13 জনই আমরা আসলে আইসিডিডিবিতে ঢুকি। এবং বাংলাদেশের হেলথ রিসার্চের ক্ষেত্রে যারা রিসার্চার হয়, সাধারণত অ্যানথ্রোপোলজি কিংবা সোশিওলজি অন্য ডিপার্টমেন্ট থেকে যারা আসেন, তারা রিসার্চ কাজ শিখতে গেলে একটা বড় অংশ আসলে আইসিডিডিবি থেকে তাদের ক্যারিয়ার পাথটা শুরু করে। আর এই ক্যারিয়ার পাথ আমার শুরুটা আসলে আইসিডিডিবি থেকে। আবার অনেকে আছেন যে ব্র্যাক থেকে শুরু করেছে, ব্র্যাকের প্রোগ্রামের নিজস্ব রিসার্চ উইং ছিল, এখন এটা আবার ইয়ে হয়ে গেছে। এরকম যদি আমি খেয়াল করে দেখি যে বাংলাদেশের আসলে কিছু গুটিকত প্রতিষ্ঠান আছে যারা নাকি রিসার্চার তৈরি করে। আর আমি আরেকটা যেটা গৌরব বললো যে আসলে আমার একটা ছোট্ট একটা প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি, নাম সেন্টার ফর কোয়ালিটি রিসার্চ। এবং এই দীর্ঘ সময় ধরে যে ক্যারিয়ারের রিসার্চের যে অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতার কারণে এই যে গৌরব কিছুক্ষণ আগেই বললো যে আসলে ক্যারিয়ার পাথ হিসেবে কোয়ালিটির রিসার্চ আসলে সাস্টেনেবল কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। এবং আমরা যারা গবেষণায় কাজ করি বা রিসার্চের যারা কাজ করে, কোয়ালিটি রিসার্চ কিভাবে মূল্যায়িত হয় আমার আজকের এই কথায়ও আজকের এই ডিসকাশনেও আসবে। এবং সেটার কি কি ধরনের প্রতিবন্ধকতা বা কি কি বিষয় আর একটু ভালো হতে পারে, বা আমার অভিজ্ঞতা কি বলে যে এটা আসলে কতটা জরুরি, সেই বিষয়গুলো আমি সামনে নিয়ে আসবো। আমি ব্যক্তি হিসেবে আমি চিন্তা করছিলাম যে আসলে আমরা যখন প্রত্যেকে যদি নিজেদের কথা চিন্তা করি, আমরা চিন্তা করি যে আমি ইউনিভার্সিটি থেকে পাশ করে আমার ক্যারিয়ারটা কি হবে। একটা বড় অংশ হয়তো চিন্তা করে যে আমি রিসার্চার হব, আর একটা বড় অংশ হয়তো চিন্তা করে যে আমি ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজ করব। আবার কেউ কেউ চিন্তা করে যে না আমি সার্ভিস চাকরি করব, কেউ হয়তো চিন্তা করে ব্যবসা করব। এভাবে নানাভাবে আসলে আমরা যখন ইউনিভার্সিটি থেকে বের হলে আমাদের সেই বিষয়গুলো আমাদের পরিবারও আশা করে যে আমরা কোনো একটা কেরিয়ার, মানে আমাদের জব রিলেটেড কোনো কাজ করি, আমরা অর্থনৈতিক পরিবারের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করি। সেই অর্থে আমি বলবো যে আমাদের শুরু, এবং এই শুরুটা আমরা যখন ইউনিভার্সিটি থেকে পাশ করি বা ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ই আমাদের অনেক বড় ভাই বোন অনেককে দেখেছি যে রিসার্চে কাজ করেছে। অনেকেরই মধ্যে আমার একটা স্বপ্ন হয়তো ছিল আমি আইসিডিডিবিতে কাজ করব। এরকম আমার মতো এরকম আরো অনেকেই হয়তো আজকে যারা পাশ করে যাচ্ছে তাদেরও হয়তো স্বপ্ন থাকে যে আমি ক্যারিয়ারটা গড়ে তুলবো রিসার্চের মাধ্যমে, এবং রিসার্চের একটা বড় জায়গা স্থান হচ্ছে যে আইসিডিডিবিতে চাকরি করব। অনেকে হয়তো অন্য প্রতিষ্ঠানে কাজ করবে সেটাও চিন্তা করে। কিন্তু আমাদের রিসার্চের ক্ষেত্রে, আমি যদি রিসার্চ বলি, রিসার্চের ক্ষেত্রে একটা রিসার্চ হয় আসলে একাডেমিক রিসার্চ, সোশ্যাল রিসার্চকে যদি আমি চিন্তা করি, ক্লিনিক্যাল রিসার্চ, মার্কেট রিসার্চ, তারপরে আমরা মেথোডোলজিক্যাল জায়গা থেকে আমরা আবার ভাগ করি এটাকে, কেউ কোয়ালিটিভ রিসার্চার, কেউ কোয়ান্টিটিভ রিসার্চার, এভাবে নানাভাবে আমরা চিন্তা করি। আর রিসার্চ বলতে আসলে আমরা জ্ঞানকাণ্ডের সব জায়গায় কিন্তু রিসার্চ হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টের তার নিজস্ব প্রক্রিয়া, নিজস্ব ধারায় সে তার রিসার্চ করে যায়। এবং জ্ঞানকাণ্ডের বেড়ে ওঠাটাও কিন্তু এই রিসার্চের মাধ্যমে কিন্তু বেড়ে ওঠে। তার সাথে সাথে রিসার্চের যে ফাইন্ডিংস গুলো, সেই ফাইন্ডিংস গুলো দিয়ে আবার সেটা সহযোগিতায় প্রোগ্রাম ইমপ্লিমেন্ট হয়, সেই প্রোগ্রাম গুলো আবার রিসার্চ দ্বারা উপকৃত হয়। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। এবং সেই জায়গায় আমি যেহেতু নিউট্রিশনে কাজ করেছি, আমি কোয়ালিটি রিসার্চ নিয়ে কাজ করেছি, আমি এরকম আরো অনেক জায়গা আছে, এগ্রিকালচার নিয়ে রিসার্চ হচ্ছে, আমি এগ্রিকালচারে কাজ করেছি, পাবলিক হেলথ নিয়ে কাজ করেছি, সেই অর্থে আমি বলছি। আর একটা বড় উইং আছে যারা বিজনেস রিসার্চ, আপনার বিজনেস রিসার্চও হয়, বিজনেস বলতে মার্কেট রিসার্চ, সেখানে রিসার্চের বাইরে। তারপরে আমাদের মধ্যে একটা বড় অংশ হয়তো চিন্তা করে যে আমি বিজনেস করব। আমি যখন দেখি আমাদের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা বড় একটা যুবা নামে একটা প্রতিষ্ঠান ফেসবুক গ্রুপ আছে, সেখানে শত শত আমার ছোট বড় ভাই বোনদেরকে দেখি যে তারা বিভিন্ন ভাবে তাদের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, যেটা আমার এতটা আসলে জানা ছিল না আগে, যে আমাদের একটা বড় অংশ বিজনেস নিয়েও চিন্তা করে। আমাদের একটা বড় অংশ আবার চিন্তা করে যে আমি সরকারি চাকরিজীবী হবো, সেটা সরকারি হতে পারে কিংবা বেসরকারি হতে পারে। আমি এখানে কোনো আমার যে ছবিতে যে উইং গুলো দেখাচ্ছি আসলে এটার কোনো শেষ নাই। নানাভাবে আসলে আমরা আমাদের জীবিকা চালাচ্ছি এবং জীবিকার কারণে আমরা চাকরি করছি, চাকরি করে কেউ রিসার্চে চাকরি করছি, কেউ হয়তো গভর্নমেন্টে চাকরি করছি, কেউ হয়তো এনজিও তে চাকরি করছি। চাকরির বিভিন্ন উইং আছে। আমরা যদি চিন্তা করি যে প্রোগ্রামেরও কিন্তু এরকম বিভিন্ন উইং আছে, এবং প্রোগ্রামে যারা কাজ করেন তারা জানেন যে প্রোগ্রামে প্রজেক্ট ম্যানেজার, তারপর প্রোগ্রাম ম্যানেজার, তারপর পোর্টফোলিও ম্যানেজার, এরকম নানা ভাবে কিন্তু তাদেরকে মানে আমরা আমাদেরকে ডেভেলপ করে থাকি। আমি আজকে মূলত আসলে এই যত ধরনের সার্ভিস বা যত ধরনের ব্যবসা যত কিছু আছে তার মধ্যে আমার খুব অভিজ্ঞতা অন্যান্য বিষয় নাই, কিন্তু আমি রিসার্চ এবং ডেভেলপমেন্ট প্রোগ্রামে প্রায় 20 বছর ধরে কাজ করছি বলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, এবং রিসার্চ এবং ডেভেলপমেন্ট প্রোগ্রাম কিভাবে পরস্পরকে সহযোগিতা করে এবং ভবিষ্যতে সবসময় একসাথে কাজ করে, কিংবা কখনো কখনো একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বী মনে করে, সেই বিষয়গুলো আমার চাকরির সামান্যতম অভিজ্ঞতায় আমি সেগুলোকে দেখব। আমি প্রথমে রিসার্চেতে যাচ্ছি। রিসার্চের একটা লাইফ সাইকেল আছে। সেই লাইফ সাইকেল যদি আমি চিন্তা করি যে রিসার্চে আপনারা যারা আমার জুনিয়র আছেন, সেটা অ্যানথ্রোপোলজির বা অন্যান্য সাবজেক্টের অন্যান্য ইউনিভার্সিটির যারাই আজকের এই প্রোগ্রামটা দেখছেন তাদের জন্য বলছি যে রিসার্চ করতে গেলে রিসার্চের আপনি যেখানেই যাবেন, হয়তো আপনি স্বপ্ন দেখলেন যে আপনি আইসিডিএবিতে ঢুকবেন। আচ্ছা, আইসিডিএবিতে ঢোকার পরে কিভাবে ঢুকলেন? আমি যদি আমার কথা চিন্তা করি, আমি ঢুকেছি সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে, যেটাকে আইসিডিএবিতে একটা ইয়ে আছে GS4, এরকম অনেকে GS3, GS5, GS6, এটা হচ্ছে যে আইসিডিএবির একটা সিস্টেম, আইসিডিএবির একটা গ্রেডিং সিস্টেম, যেখানে নাকি রিসার্চ অফিসার, সিনিয়র রিসার্চ অফিসার, রিসার্চ ইনভেস্টিগেটর, এরকম প্রত্যেকটা ভাগ আছে। আপনি যতই কাজ করতে থাকবেন আপনার যোগ্যতা অনুযায়ী আস্তে আস্তে সেটা পরিবর্তিত হবে। এবং রিসার্চে যখন ঢুকি আমরা আসলে প্রথমে কিন্তু ডেটা কালেকশন দিয়ে শুরু করি, আর অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টকে আইসিডিএবি কিংবা ব্র্যাক কিংবা অন্যান্য যে ইউনিভার্সিটি, অন্যান্য যে রিসার্চ ইনস্টিটিউট গুলো আছে, তারা অ্যানথ্রোপোলজি ব্যাকগ্রাউন্ডকে হয়তো কোয়ালিটিভ রিসার্চার হিসেবে বেশি দেখে, কিংবা মনে করে যে এরা যেহেতু সোসাইটি, কালচার এসব নিয়ে কাজ করে, অ্যাডাপ্টেশন এসব বিষয় নিয়ে খুব ভালোভাবে বুঝে, তাহলে তাদেরকে নিলে হয়তো রিসার্চের একটা ইয়ে পাওয়া যাবে। গৌরবের কথাই প্রথমে আসছে যে আসলে সে যখন মিডিয়াতে কাজ করলো তার প্রতিষ্ঠানই বলছিল যে তোমাদের তো একটা গন্ধ আছে। আসলে বাংলাদেশের প্রেক্ষিতে চিন্তা করলে আসলে বাংলাদেশে একটা রিসার্চের ডেভেলপমেন্ট সেক্টরে একটা বড় অংশ যারা নাকি আসলে অ্যানথ্রোপোলজি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এবং তারা কেরিয়ার করেছেন বলেই আসলে যারা দেখে অভ্যস্ত তারা হয়তো বলেন যে না, তোমরা তো রিসার্চেই আসলে ভালো, রিসার্চেই তোমাদের থাকা উচিত, তোমরা ওইখানে ভালো করবা। তো সেই দৃষ্টিকোণ থেকে আমিও সেই একইভাবে গিয়েছি। আমিও রিসার্চ শুরু করেছি ডেটা কালেকশন করে, এবং ডেটা কালেকশনের সাথে সাথে তার পরবর্তী ধাপগুলো কিন্তু চলে আসে। রিসার্চ করতে গেলেই আপনার হয়তো স্বপ্ন থাকবে যে একসময় হয়তো আপনি এই রিসার্চ লাইনে যদি আপনি ব্যাকগ্রাউন্ড আপনার নিজেকে এস্টাবলিশ করতে চান, আপনি হয়তো একদিন সোশ্যাল সায়েন্টিস্ট হবেন, আপনি হয়তো একদিন পিএইচডি করবেন, আপনার হয়তো নিজস্ব একটা ধারা থাকবে, আপনি কোনো একটা ইস্যুতে, যেমন এখানে নিউট্রিশন একটা সেক্টর, আপনার ক্লাইমেট চেঞ্জ একটা সেক্টর, এরকম আলাদা আলাদা সেক্টর আছে, এবং সেক্টরে হয়তো আপনি সেই বিষয়গুলোতে হয়তো আপনি আপনাকে নিজেকে গড়ে তুলবেন। কিন্তু প্রথমে আসে যে রিসার্চের ক্ষেত্রে যে আপনি রিসার্চার তখনই হইতে শুরু করবেন, আপনার শুরুটা মানে আমাদের শুরুটা যদি আমি চিন্তা করি যে আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু আমাদেরকে মেথডোলজিক্যালি এবং আমাদেরকে ফার্স্ট ইয়ার থেকে, বিশেষ করে অ্যানথ্রোপোলজি, আমি অন্যান্য ইউনিভার্সিটির সবার কথা জানি না, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথম বছর থেকেই আমাদেরকে আপনার 10 মার্কসের ফিল্ড ওয়ার্ক দিয়ে আমাদের কাজ শুরু হয়েছে, এবং
এভাবে আমাদেরকে ফিল্ডে পাঠিয়ে কিন্তু তৈরি করা হয়েছে যে ফিল্ডের অভিজ্ঞতা। কারণ আপনি রিসার্চ করবেন কিসের উপরে? আপনি একাডেমিক রিসার্চ করবেন, আপনি ক্লিনিক্যাল রিসার্চ করবেন, নাকি হচ্ছে যে আপনি যেহেতু সোশ্যাল সায়েন্টিস্ট, আপনাকে অনেক বেশি মানে আপনাকে মানুষের সাথে কাজ করতে হবে। তাইলে মানুষের সাথে কাজ করতে গেলে আপনাকে সেভাবে তৈরি করা হয়েছে। আমাদের শিক্ষকরাও চেষ্টা করেছেন আমরা যাতে সেই বিষয়গুলো উপলব্ধি করি, এবং সেখানে নাম্বার যোগ করে দেওয়াতে হয়তো আমরা বিভিন্নভাবে দেখি, কিন্তু নাম্বার ছাড়াও আমাদেরকে আসলে ছোটবেলা থেকেই তৈরি করা হয়েছে ইউনিভার্সিটি থেকে, যে আমরা একজন রিসার্চার যাতে যে গুণ থাকা দরকার, যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার, সেভাবে আমাদেরকে তৈরি করা। তো এখন আপনি কি এই রিসার্চার মানে হচ্ছে আপনি শুধুমাত্র ডেটা কালেকশনই করবেন, নাকি আসলে রিসার্চের পুরো সাইকেলটা বুঝবেন এবং আপনাকে একটা রিসার্চার হিসেবে তৈরি করবেন? কারণ আপনি সেটা যদি আমরা চিন্তা করি যে অ্যানথ্রোপোলজিতে সেই সুযোগটা আছে যে আমাদেরকে ডিসার্টেশন করা, আমাদেরকে থিসিস গ্রুপে নেওয়া, সেই থিসিস গ্রুপের মধ্যে সেই কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে ডেভেলপমেন্ট একটা কনসেপ্ট ডেভেলপমেন্ট করতে হয়, কিভাবে ডেটা কালেকশন করতে হয়, ডেটাকে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, সেই বিষয়গুলো হয়তো দুঃখিত সেই বিষয়গুলা আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়। কিন্তু যেটা হয় যে আসলে আমরা যখন ডেভেলপমেন্ট সেক্টরে ঢুকি, আমি যখন আমার নিজের কথাই বলছি, আমি দেখলাম যে বিস্তর ফারাক। আমাদের একাডেমিক্যালি আমাদের শিক্ষকরা আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, যেভাবে তৈরি করেছেন, আমি যখন কাজের জন্য রিসার্চার হই, যেখানে ডেটা কালেকশন করতে আসি এবং আমাকে কোশ্চেনের ডেভেলপমেন্ট থেকে শুরু করে আমাকে কিভাবে আমি ডেটা কালেকশনটা করব, একেবারে ইনস এন্ড আউটস। আমার সেই সময় আমার প্রথম শিক্ষক ছিলেন ডক্টর শফিকুল ইসলাম খান ববি, যাকে আমি আমার মেন্টর, আমার শিক্ষক সবকিছু মনে করি। এবং আমার কাছে মনে হয়েছে যে আমি একটা নতুন দুনিয়াতে আসছি, এবং আমার একাডেমিক জ্ঞান আর এই ক্যারিয়ার পাথের এই জ্ঞান একটা বিস্তর ফারাক। যেখানে নাকি একাডেমি পুরো ছিল, সেখানে আমি হয়তো শুধু মানে আমার অ্যানথ্রোপোলজি সাবজেক্টে পড়ার কারণে হয়তো আমি কিছুটা বিষয়গুলোর সাথে আগেই পরিচিত ছিলাম, কিন্তু সেটাকে কিভাবে এক্সিকিউট করতে হবে ফিল্ড লেভেলে, কিভাবে কাজ করতে হবে, আমাদের ডিজার্টেশন থাকার পরেও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি একটা নতুন জায়গায় এসেছি, এবং নতুন ভাবে তখন আমাকে নিজেকে তৈরি করতে হয়েছে, এবং নতুন ভাবে আমাকে তৈরি বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে। আমার মনে আছে যে দীর্ঘদিন প্রায় আমাদের 18-20 দিনের মতো ট্রেনিংই দিলেন উনি ওনার সাবজেক্ট নিয়ে, যে সাবজেক্টে উনি রিসার্চ করবেন সেই সাবজেক্ট নিয়ে, সেটার বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে তৈরি করলেন। তো এই যে প্রক্রিয়ায় কিভাবে আমার ডেটা কালেকশন করতে হবে, কিভাবে আমি কোয়ালিটেটিভ রিসার্চের যে মেথড গুলোকে ইউজ করতে হবে, কিভাবে অবজারভেশন করতে হবে, এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমাকে শেখালেন। শুধু আমাকে না, আসলে আমরা যে টিমে ছিলাম সেই টিমের সবাইকে শেখানো হলো। তো সেই প্রক্রিয়া তারপরে আমাদেরকে লিখতে দেওয়া হলো, এবং সেই প্রক্রিয়ায় কিন্তু আমরা ধীরে ধীরে বড় হলাম, এবং একটা পর্যায়ে কিন্তু আমাদেরকে ছেড়েই দেওয়া হয় যে আসলে তুমি কিছু করো, তুমি নিজের থেকে কিছু ডেভেলপ করো। আমি আজকে এই স্লাইডে এসে আমি বলছি যে প্রথম আমাদের প্রথম যদি আমি রিসার্চের সাইকেল বুঝি, রিসার্চ সাইকেল কনসেপ্ট এবং প্ল্যানিং, আপনার নিজস্ব একটা কনসেপ্ট থাকতে হবে। আপনি যখন রিসার্চ করবেন, রিসার্চের এই জায়গাতে আবার ফিরে আসা হবে, আপনি রিসার্চের কনসেপ্ট থাকবে, আপনি একটা রিসার্চ কনসেপ্ট থেকে আপনি একটা প্রপোজাল ডেভেলপ করলেন, সেই ডেভেলপ করে তারপরে আপনি কি করলেন, আপনি নিজেকে অর্গানাইজ করলেন। আপনি অর্গানাইজ কিভাবে করলেন? আপনি দেখলেন যে আপনি যে বিষয়ে কাজ করতে চান, আপনার যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টটা আসলে কারা কারা কাজ করেছে এর আগে, এবং এটাকে আমরা লিটারেচার রিভিউ বলতে পারি। এই বিষয়গুলো আপনাকে, এবং কিভাবে আপনি আরো ভালোভাবে আপনি ডেটা কালেকশনটা করবেন, এই কনসেপ্ট ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু আপনাকে তার পরবর্তীতে আপনাকে সেটাকে এক্সপ্লোর করতে হয়। এক্সপ্লোর করে তারপরে আপনি কি করেন, ডেটা কালেকশনে যান। এবং এই প্রত্যেকটা কিন্তু স্টেজ আমি দেখাচ্ছি, কিন্তু একটার সাথে আরেকটা সম্পৃক্ত, মানে পুরো সাইকেলটাই এরকম যে আপনি ডেটা কালেকশন করবেন। এই ডেটা কালেকশনের ফেজে আপনার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হবে। ডেটা কালেকশন, এবং ডেটা কালেকশনেই আপনি বিভিন্ন ধরনের মেথোডলজি ইউজ করছেন, অবজারভেশন মানে ইউজ করছেন। আপনি আমরা রিসার্চ বললেই, আমরা কোয়ালিটি রিসার্চ বললেই এক বাক্যে সবাই বলে দেয়, ও তোমরা তো ইনডেপথ ইন্টারভিউ করো, তোমরা কি ইনফরমেশন ইন্টারভিউ করো, তোমরা এফজিডি করো, মানে ফোকাস গ্রুপ ডিসকাশন করো। এর বাইরে আসলে যদি চিন্তা করেন আর কোনো কিছু কি করা হয়? আপনি যদি অনেক করে চিন্তা করেন, দেখবেন যে আসলে প্রত্যেকটা বিষয়ে তার সাথে সম্পৃক্ত কি কোন কোন বিষয়গুলো আছে সেগুলোকে মাথায় রেখে আপনাকে কাজ করতে হয়। কিন্তু একটা জায়গায় মিল যে আপনাকে
ডাটা কালেকশন মানে হচ্ছে যে আপনাকে কোয়ালিটি রিসার্চ যদি করেন সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়াতে ইন্টারভিউ করতে হবে, আপনাকে কি ইনফরমেশন ইন্টারভিউ করতে হবে, কিংবা এফজিডি, শুধু এফজিডি দিয়েই ফোকাস গ্রুপ ডিসকাশন এটা দিয়ে রিসার্চ হতে পারে। আপনি কিভাবে আপনার ডিজাইনটা করেছেন সেটার উপর নির্ভর করবে আপনার রিসার্চের ফাইন্ডিংস আসবে কিভাবে। তারপরে আপনি ডেটা কালেকশন করলেন, ডেটা কালেকশনের পরে আপনি ডেটা প্রসেসিং, আপনি ডেটাটাকে সেই ডেটা এই জায়গাটায় সরি আমি যদি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যেটা হচ্ছে যে কোয়ালিটি রিসার্চে সাধারণত আমরা এফজিডি, কেআইআই বা আইডিআই এগুলো করে আমরা ডেটা কালেকশন করি। এখানেও আমার আর একটা অভিজ্ঞতা শেয়ার করে, আমি প্রতিষ্ঠানের নাম বলবো না, বাংলাদেশে খুব নাম করা একটা প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানে আমি কাজও করেছিলাম। তো সেখানে ইন্টারভিউ বোর্ডে সেখানকার হেড অফ ডিপার্টমেন্ট আমাকে ইন্টারভিউ নিচ্ছেন, কোথা থেকে পাস করেছেন, এর আগে কোন কোন জায়গায় কাজ করেছেন। তো বলে উনি বলেন যে আচ্ছা কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড আপনারা কিভাবে রিসার্চ করেন, কিভাবে মেথোডোলজিটা ঠিক করেন বা ফিল্ড ওয়ার্ক কিভাবে করেন। বলতে বলতে এক পর্যায়ে আমি যে ফিল্ড ওয়ার্কের যে ডেসক্রিপশন দিচ্ছিলাম, এর আগে আমি যে দুটো প্রতিষ্ঠানে কাজ করেছিলাম আসলে সব জায়গাতে আমি ফুললি কোয়ালিটি রিসার্চে যুক্ত ছিলাম, যার জন্য আসলে আপনি যে একটা টুলস এর নাম বললেন এফজিডি, কেআই, আইডি, এর বাইরে আসলে সেই মুহূর্তে আমার কাজের অভিজ্ঞতা নেই। এবং আমি বললাম যে আমরা এইভাবে আমি করে এসেছি এবং রিসার্চ করার জন্য আমি এই স্টেপ ফলো করি। তো উনি খুব অবাক হয়ে আমাকে বললেন, তার মানে কি আপনি কি বলছেন, আপনারা শুধুমাত্র মানুষের সাথে কথা বলেই রিসার্চ করেন এবং সেটাই আপনাদের ফাইন্ডিংস হয়? এবং সেটা বাংলাদেশের বেশ বড় একটা প্রতিষ্ঠানের এবং পৃথিবীর একটা বড় এনজিওর এবং একটা হেড অফ ডিপার্টমেন্ট, উনি আমাকে এই জিনিসটা বললেন। তো সেদিন হচ্ছে যে আমাকে রিয়েলাইজ হলো যে আলটিমেটলি আমরা যারা এই সেক্টর থেকে মানে এই স্ট্রিম থেকে অ্যানথ্রোপোলজি বা এই স্ট্রিম থেকে যারা লেখাপড়া করি, জব মার্কেটে হয়তো বা এটা বোঝাটাও কিন্তু সমস্যা হয়। স্টুডেন্ট লাইফে একটা সমস্যা হয় যে আমি কি পড়ি, নৃবিজ্ঞানে পড়ি, এটা যেমন বোঝানো যায় না। এবং তখন আমি বেশ একটা সিনিয়র পজিশনই পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে আসলে এটা একটা এক ধরনের আমার জন্য স্ট্রাগল, যেটা হচ্ছে আসলে কোয়ালিটি রিসার্চের কনসেপ্টটা হয়তো বা নিয়োগদাতারা ওই অর্থে মানে সবকিছু পুরোপুরি বোঝেন কিনা, আমি বোঝেন না এটা আমি বলবো না, বাট হয়তো বা বোঝাও যে একটা ঘাটতি আছে এবং এক্ষেত্রে কিন্তু আসলে স্ট্রাগল করতে হয়। জি জি, আপনি সঠিক বলেছেন। আমি আমার পুরো কোয়ালিটি রিসার্চের জীবনে আমি স্ট্রাগল করতে করতে এসেছি এবং আমার এই সেন্টার ফর কোয়ালিটি রিসার্চ তৈরি করার পিছনে যদি ফিলোসফি বলেন, আমার কিন্তু উদ্দেশ্যটা সেটাই ছিল যে সেন্টার ফর বাংলাদেশে আমাদের শিক্ষকরা, শ্রদ্ধ শিক্ষকরা যখন থেকে অ্যানথ্রোপোলজি বাংলাদেশে এস্টাবলিশ কিংবা তারও আগে থেকে বাংলাদেশে, যেহেতু বাংলাদেশের নৃবিজ্ঞান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম, আমি সেই হিস্ট্রি ধরে বলছি, সবাই কিন্তু রিসার্চের সাথে যুক্ত নানাভাবে। তাদের একাডেমিক পড়াশোনার বাইরেও তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন এবং যারা বের হয়েছেন, শিক্ষক তো আর সবাই হয় না, কিছু গুটি কতক শিক্ষার্থী, সৌভাগ্যবান শিক্ষার্থী তারা শিক্ষক হন, কিন্তু তার বাইরে যারা আছেন, যারা রিসার্চে আছেন, যারা ইয়েতে আছেন, আমার কাছে মনে হয়েছে যে আসলে কোয়ালিটি রিসার্চ সবসময় একটা দুর্বল জায়গায় আছে এবং দুর্বল জায়গায় আছে এই অর্থে যে আমাদেরকে সেভাবে আমরা নিজেরা হয়তো বোঝাতে পারিনি যে কোয়ালিটি রিসার্চটা কতটা জরুরি একটা গবেষণার জন্য, একটা সোসাইটিকে বোঝার জন্য, এবং সোসাইটির যে কোনো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কোয়ালিটি রিসার্চাররা কিভাবে আপনার প্রোগ্রামকে সহযোগিতা করে, কিভাবে এইটা আরো তাদেরকে ইনসাইট দিতে পারে যাতে করে কোনো ভুল ডিসিশন না নিতে হয়, সেই জায়গাগুলো আমরা মনে হয় বুঝাতে পারিনি। সেই পরিপ্রেক্ষিতে সেই আসলে জায়গাটা থেকেই আমার মনে আছে, আমি মনে হয় তখন আইসিডিএবিতে কাজ করি, আমাদের বাসায় আমাদের অ্যানথ্রোপোলজির যারা একদিন আমরা দাওয়াত দিয়েছিলাম আর কি, তো সবাই মিলে 2007 সম্ভবত ওই সময়টা, তো ওই সময় প্রথম আলাপ করলাম যে আসলে এরকম একটা বিষয় আমরা কি এরকম কিছু ভাবতে পারি কিনা, একটা প্ল্যাটফর্ম দরকার আমাদের। কারণ কোয়ালিটি রিসার্চটাকে যদি আমি সামনে নিতে চাই, যে কোনো বিষয়ে আপনি একা একা চিৎকার করেন, চেঁচামেচি করেন, তাতে কিছু যায় আসবে না মানুষের, কিন্তু আপনি যদি একটা প্ল্যাটফর্ম থেকে দাঁড়ায় কথা বলেন, তখন হচ্ছে যে সেটা সুযোগ থাকে যে সেটা অ্যাডভোকেসি করার, এবং লোকজনও হয়তো বলবে যে না, ওরা আসলে কি বলে একটু শুনি, মানে আপনার ওদের যে বলাটা সেটা আসলে সঠিক কতটুকু সেটাকে মূল্যায়ন না জায়গায়, সেই জায়গাটা থেকে আসলে আমার এই কোয়ালিটি রিসার্চের সেন্টার ফর কোয়ালিটি রিসার্চ তৈরি, যাতে করে এটা ধীরে ধীরে চেষ্টা করছি একটা প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করানোর। এবং আমি সৌভাগ্যবান এবং ধন্যবাদ আমার সিনিয়র জুনিয়র কিংবা আশেপাশে আমার আইসিডিআরবি কিংবা ইফ্রি, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট কিংবা নিউট্রিশন ইন্টারন্যাশনাল, যেখানেই কাজ করছি সবাই কিন্তু আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেন এবং বলেন। তো আমি ফাউন্ডার হিসেবে এটাকে তৈরি করেছি, কিন্তু আসলে এই এই প্রতিষ্ঠানটা আমার কাছে মানে ভিশনটা হচ্ছে আসলে
ভবিষ্যতে একটা প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করানো এবং বোঝানো মানুষকে যে কোয়ালিটি রিসার্চটা কতটা সহযোগিতা করবে তাদের প্রোগ্রামে। আমি বিভিন্ন যেহেতু 20 বছর ধরে কাজ করছি, আমি যখন বিভিন্ন প্রোগ্রামে যাই দেখি যে রিসার্চের মধ্যেই যে এখন আর তো কেউ শুধুমাত্র কোয়ান্টিটি রিসার্চ কিংবা কোয়ালিটি রিসার্চ চিন্তা করে না, সবাই চিন্তা করে একটা মিক্সড মেথড ইউজ করতে। এবং মিক্সড মেথড রিসার্চ যখন হয়, ডেটা প্রেজেন্টেশনের সময় দেখি যে কোয়ালিটি রিসার্চের মানে আপনার কয়েকটা গ্রাফ কিংবা কয়েকটা দেওয়ার পরে, চার্ট উপস্থাপনের পরে, তারপরে কিন্তু আপনার মানুষের হৃদয়ে নেওয়ার জন্য কোয়ালিটিভ রিসার্চের কেস স্টাডি বা কেস স্টোরি এইসব নিয়ে কিন্তু প্রেজেন্টেশন গুলো দেওয়া হয়। তো যখন দেওয়া হয় তার মানে আপনি কোয়ালিটিভ রিসার্চকে আপনার কাজের সহযোগিতা হিসেবে সহযোগী হিসেবে আপনি নিচ্ছেন, কিন্তু এইটার যখন মূল্যায়ন হয় না সেটা তখন আসলে কোয়ালিটিভ রিসার্চার হিসেবে একটু স্বাভাবিক কারণেই মানে আমার মনে হয় যে একটু মনে হয় যে আসলে এটা আর একটু ভালো অবস্থানে থাকতে পারতো। তো সেই জায়গা থেকে আসলে কোয়ালিটিভ রিসার্চারে যাওয়া আর কি। আর কোয়ান্টিটি রিসার্চের ক্ষেত্রে কোয়ান্টিটি রিসার্চ যারা করেন, সার্ভে করেন, কোয়ালিটিভ রিসার্চটা অনেক বেশি ইন্টেন্সিভ। আপনার কোয়ান্টিটি রিসার্চের যেখানে আপনি হয়তো একটা কোশ্চেনের ডেভেলপ করে আপনি আপনার এনুমারেটর দিয়ে কিংবা ডেটা কালেক্টর ওদেরকে দিয়েই আপনি ডেটা কালেকশন হয়তো করে ফেলতে পারেন, কিন্তু কোয়ালিটি রিসার্চের ক্ষেত্রে কিন্তু আপনাকে একজন রিসার্চার বা একজন, আমরা যদি বলি যে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, তার কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকতে হয় এবং তাকে কিন্তু উপলব্ধি করতে হয় যে কি হচ্ছে না হচ্ছে। কোয়ান্টিটি রিসার্চের ক্ষেত্রে আমরা দেখি যে আপনি সার্ভে ডাটাটা নিয়ে আসলেন, সার্ভে, তারপরে হচ্ছে যে আপনি অফিসে বসে ডেটা কালেকশনের পরে আপনি অ্যানালাইসিস শুরু করেন এবং আপনি অ্যানালাইসিস করে বিভিন্ন ফাইন্ডিংস আপনি শো করেন। কিন্তু কোয়ালিটি রিসার্চারদের এখানে একটু ফ্লেক্সিবিলিটি আছে যে আপনি কিন্তু প্রথম দিন থেকে শুরু করেই কোয়ান্টিটি রিসার্চারের ক্ষেত্রে যেমন কোশ্চেনিয়ার আপনার একবার যখন লক হয়ে যায়, তারপরে আপনি নতুন করে কোন কোয়ান্টিটি রিসার্চের মধ্যে আপনি কোশ্চেন অ্যাড করতে পারেন না। কিন্তু কোয়ালিটি রিসার্চারে যেহেতু আপনি এক্সপ্লোরেটিভ, যেহেতু আপনি একটা বিষয়টা সম্পর্কে ইনডেপথে জানতে যাচ্ছেন, আপনি যখন আপনার ফিল্ড ওয়ার্কে হয়তো আপনাকে সহযোগিতা করে, ফিল্ডে গিয়ে আপনি যেভাবে ভেবেছেন তার ঠিক উল্টাটাও হয়তো সেই ইয়াতে আছে, মানে আপনি সোসাইটিতে যে পাচ্ছেন, তখন আপনাকে কিন্তু সেই ফ্লেক্সিবিলিটি আছে আপনি সেটাকে এক্সপ্লোর করার জন্য আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করা, আরো কিছু প্রশ্ন সেটার মধ্যে ইনক্লুড করা এবং সেইটাকে পরবর্তীতে আপনার অ্যানালাইসিসে নিয়ে আসা। তো যাই হোক, আবার কথা হচ্ছে যে কোয়ালিটেটিভ করেন আর কোয়ান্টিটেটিভ করেন, আপনাকে কিন্তু এই প্রসেসটা কিন্তু পুরোটাই মেনটেন করতে হয়। আপনাকে ডেটা কালেকশন অ্যানালাইসিস করতে হয়, তারপরে আপনি আউটপুট হিসেবে, আমরা সেমিনার করি, আমরা বিভিন্ন জায়গাতে প্রেজেন্টেশন দেই, দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রোগ্রাম হয়, রিসার্চাররা যে ইয়ে করে, তার সাথে সাথে আপনি পাবলিকেশনে যান এবং রিসার্চারদের ক্ষেত্রে পাবলিকেশন একটা বড়, মানে সায়েন্টিস্ট মানে কি, মানে সেই কে কয়টা পাবলিকেশন করলো সেগুলো হচ্ছে যে এখানে সায়েন্টিস্টের তার ইম্প্যাক্ট ফ্যাক্টর কি, তাকে সেভাবে মানুষ মূল্যায়ন করে। এখন এখানে আমার একটু যদি আলোচনা আনতে হয় আর কি, আমি আর একটু আলোচনা আনতে চাচ্ছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের প্রেক্ষিতে। যদি ভাই পরবর্তী আলোচনায় যাওয়ার আগে সোহেল রানা সম্ভবত কোনো প্রশ্ন করতে আছেন, আমরা প্রশ্নটা যদি সোহেল রানা। ভাই থ্যাংক ইউ, আসলে খুবই সুন্দর আলোচনা হচ্ছে এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি অনেক ডিটেল আউট করতেছেন, অ্যাটলিস্ট রিসার্চের পার্টটা। আই থিংক ক্যারিয়ার প্রোগ্রামের পার্টটাও এরকমই হবে। জাস্ট আমার একটা কোয়েরি ভাই, যদি একটু বলতেন যে আসলে, কারণ আমরা তো যারা নতুন বের হই কিংবা 2-1 বছর কাজ করি, তখন আমরা কিন্তু প্রোগ্রাম কিংবা রিসার্চ এই ডিফাইন করতে কোথায় যাওয়া উচিত না, ওইটা নিজে রিয়েলাইজ করতে কিংবা আমার ইন্টারেস্ট এরিয়া কোথায় সেটা বুঝতে একটু টাইম লেগে যায়। তো আপনি যদি একটু জাস্ট মানে রিসার্চ প্রোগ্রাম দুটোরই প্রস এন্ড কনস দুটোই যদি একটু বলেন, যে আমি রিসার্চ করলে ক্যারিয়ারে এই দিকে আমার অ্যাকচুয়ালি মুভ করার টার্ন নেওয়ার সুযোগ আছে, আমার ক্যারিয়ার বিল্ড আপের এই সুযোগ আছে, বাট এটারও কিছু ড্রব্যাক আছে। অবশ্যই প্রোগ্রামেরও একই অবস্থা, কিছু ড্রব্যাক আছে, কিছু বেনিফিট আছে। তো এইগুলো যদি একটু কনক্রিট ওয়েতে একটু বলেন, তাহলে আমার মনে হয় যারা দেখতেছে তার জন্য একটু ভালো হবে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ধন্যবাদ সোহেল রানা। আমি মনে হয় আমি রিসার্চের পর প্রোগ্রামের বিষয়টা আসি, তারপরে আপনার এই বিষয়টা আমি প্রোজ এন্ড কনস এগুলা নিয়ে কথা বলবো এবং কিছু কিছু কথাবার্তা হয়তো আমার এই কথাগুলো চালাই যাওয়ার মুহূর্তেই হয়তো আপনারা পেয়ে যাবেন উত্তর। তারপরও আমি সোহেল রানা যেটা বলেছেন আমি সেটা বলার চেষ্টা করব। এখন বিষয়টা হচ্ছে যে রিসার্চের ক্ষেত্রে আমরা
কে কয়টা পাবলিকেশন একটা গুরুত্বপূর্ণ। এখন আমি আমার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যদিও আমরা বলছি যে অনেক ধরনের রিসার্চার আমরা প্রডিউস করছি, আমরা অ্যানথ্রোপোলজি কিংবা বিশেষ করে রিসার্চের হেলথ রিসার্চের যদি আমি খেয়াল করি বাংলাদেশের প্রেক্ষিতে অ্যানথ্রোপোলজির একটা বড় ভূমিকা আছে এবং এই অ্যানথ্রোপোলজিস্টদের একটা বড় ভূমিকা। কিন্তু পাবলিকেশনের দিকে যদি চিন্তা করি, যে যারা দীর্ঘদিন ধরে আইসিডিডিবিতে সেটা জাহাঙ্গীরনগর হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক, রাজশাহী ইউনিভার্সিটি কিংবা চিটাগাং ইউনিভার্সিটি, পাবলিকেশনের ক্ষেত্রে সেটা আবার এখানে আমি সেইটা আবার নিয়ে আসবো চ্যালেঞ্জের ক্ষেত্রে। কিছু চ্যালেঞ্জ তো আছেই, কিন্তু যেটা হচ্ছে যে পাবলিকেশন ওরিয়েন্টেড আপনি আপনি কি সায়েন্টিস্ট মানে সায়েন্টিস্ট পর্যায়ে যাওয়ার জন্য, বা আপনি কি কয়টা আপনার পাবলিকেশন আছে সেটা দিয়ে কিন্তু আসলে রিসার্চারের প্রকাশ পায়। এখন আপনি শুধু ডেটা কালেকশন করলেন তাইলে আপনি আসলে রিসার্চার, রিয়েল রিসার্চার আর হতে পারলেন না। ডেটা কালেকশন দিয়ে যদি আপনি জীবন শেষ করে দেন, আপনি অ্যানথ্রোপোলজি পড়েছেন অথবা অন্যান্য সাবজেক্ট পড়েছেন, আপনি নিজেকে রিসার্চার হিসেবে আসলে ওইভাবে দাবি করতে পারবেন না। তো এখন পাবলিকেশন তৈরি করতে যে আমাদের যেই মানে অবস্থান, আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যদি খেয়াল করি, আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ওইভাবে পাবলিকেশন কিভাবে করতে হয় সেই জায়গাটাতে এইখানে একটা দুর্বলতা আছে। সেটা জাহাঙ্গীরনগর বলেন আর ঢাকা ইউনিভার্সিটি বলেন কিংবা অন্য ইউনিভার্সিটি আমি দেখি। তো সেই জায়গাটা থেকে যদি মুক্তি নেওয়া যায় বাংলাদেশে, আমার বিশ্বাস যে আমরা যারা সোশ্যাল সায়েন্সে কাজ করি, সায়েন্টিস্ট বলি, তারা অনেক কিছু আসলে উপলব্ধি করতে পারবো। এবং অনেক প্রতিষ্ঠান এখন ধীরে ধীরে গড়ে উঠতেছে যারা নাকি এই পাবলিকেশন এবং এইগুলো কিভাবে করবে, কিভাবে আপনি ডেটা অ্যানালিসিস করবেন। ডেটা অ্যানালিসিসে হয়তো অনেক প্রতিষ্ঠানই কাজ করে, যে আপনি SPSS, যেটা আমি যদি কোয়ান্টিটেটিভ রিসার্চে অ্যানালিসিসের ক্ষেত্রে যে সফটওয়্যারটা কাজ করে, SPSS কিংবা স্টেটা, এগুলার অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা নাকি ট্রেনিং দেয়। আবার কোয়ালিটির ক্ষেত্রে অ্যাটলাস TI, আপনার ম্যাক্স প্রো, তারপরে অ্যানভিভো, এই ধরনের অনেকগুলো সফটওয়্যার আছে। যদিও কোয়ালিটি রিসার্চের ক্ষেত্রে আপনার কোয়ান্টিটিভের মতো এত সহযোগিতা হয়তো আপনি পাবেন না সফটওয়্যারগুলোর মাধ্যমে, কারণ কোয়ালিটি রিসার্চ অনেক বেশি হিউম্যান ইনভলভমেন্ট থাকে, রিসার্চারের অনেক বেশি ইনভলভমেন্ট থাকে। আপনি আপনার কোডিং এর ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, আপনি কিভাবে অ্যানালিসিসটা সাজাবেন, সবগুলো বিষয় কিন্তু ওইখানে থাকে এবং তার মতো করে আপনি কিন্তু পাবলিকেশনে যান। এবং যেটা বলছিলাম যে পাবলিকেশন এই জায়গাতে আমার মনে হয় একটা কাজ করার জায়গা আছে। আমি আশা করবো যে PDPও ভবিষ্যতে এটা নিয়ে চিন্তা করতে পারে, আর সেন্টার ফর কোয়ালিটি রিসার্চও চিন্তা করছে যে কিছু ট্রেনিং এর সেশন আয়োজন করতে, যাতে করে আমার দেখা এখন আইসিডিডিবিতে অনেকেই আছেন অ্যানথ্রোপোলজি থেকে পাশ করা, যাদের অনেকগুলো ফার্স্ট অথরশিপেই পাবলিকেশন আছে, যারা নাকি ভালো নিজেদেরকে কেরিয়ারের যদি বলি তারা ভালোভাবেই কাজ করছেন। আমি নামও বলতে পারবো অনেকের, যারা নাকি খুব ভালো কাজ করছেন। আমি বিশ্বাস করি যে এরাও ভবিষ্যতে এগিয়ে আসবেন যে নতুনদেরকে তৈরি করার ক্ষেত্রে, কারণ তারা অনেক কষ্ট করে শিখেছেন। এখন যদি তাদের অভিজ্ঞতা বা তাদের শিক্ষাটা যদি অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, তাহলে মনে হয় এটা ভবিষ্যতে বাংলাদেশের রিসার্চ এরিনাতে একটা বড় ভূমিকা রাখবে আমাদের মতো সাবজেক্ট গুলো। তারপরে ধরেন ইম্প্যাক্ট এবং এঙ্গেজমেন্ট, এবং এই রিসার্চ করলে পাবলিকেশন করলেন করাই তো শেষ না, তারপরে আপনাকে আপনার পলিসি মেকার কিংবা আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আপনার এই রিসার্চ কিভাবে সহযোগিতা করতে পারে, প্রোগ্রামিং কিভাবে সহযোগিতা করতে পারে, সেই বিষয়গুলা চলে আসে। আপনি রিসার্চ শুধু রিসার্চই করলেন কিন্তু অ্যাপ্লিকেশন নাই, তাইলে সেই রিসার্চ আসলে আপনার স্বার্থ হয়তো, আপনার হয়তো PhD হবে, আপনার হয়তো MPhil হবে, আপনার হয়তো চাকরি সেভ হবে, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর সহযোগিতা করার জন্য কিন্তু আপনার রিসার্চ, অনেকে হয়তো আমার সাথে মতদ্বৈত করতে পারেন যে হ্যাঁ বাংলাদেশে হয়তো আমার রিসার্চটা কাজে লাগে নাই, কিন্তু এই রিসার্চ দিয়ে হয়তো পৃথিবীর অন্য দেশে হয়তো এইটাকে অ্যাপ্লিকেশন করে হয়তো ভালো রেজাল্ট নিয়ে আসছে। সুতরাং আমি মনে করি যে সেটাও একটা, হ্যাঁ আমি তার সাথেও একমত যে আসলে আপনার ইম্প্যাক্টটা হয়তো অন্য দেশে হলো, আমরা তো সবাই মিলে আসলে গ্লোবাল ভিলেজে বাস করছি এবং গ্লোবাল ভিলেজের সবার উপকারে লাগুক আমরা সেটাই চেষ্টা করি। কিন্তু তারপরেও বাংলাদেশের প্রেক্ষিতে আমি চিন্তা করি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটাতে আরো বেশি ফোকাস দেওয়া উচিত। এবং আপনি যখন এই এঙ্গেজমেন্ট ইম্প্যাক্ট এগুলো করলেন, করার পরে কিন্তু আপনার নতুন করে কিন্তু আবার শুরু হয়ে যায়। আপনার যে রিসার্চটা করেছেন সেখান থেকে হয়তো অনেকগুলো কনস্ট্রেইন ছিল, অনেক নতুন নতুন বিষয় চলে আসতে পারে যেখানে রিসার্চ করা যায়। আমি বলছিলাম যে এটা একটা লাইফ সাইকেল, মানে হচ্ছে যে আপনি আবার নতুন ধরনের একটা কনসেপ্ট পেয়ে যাবেন আপনার রিসার্চের মাধ্যমে, যেখানে নাকি আবার নতুন ভাবে আপনি নতুন একটা বিষয় নিয়ে আপনি কাজ করা শুরু করবেন।
এটাতে আমি অনেক সময় দিয়ে দিলাম, আশা করি ভবিষ্যতে আর একটু। হ্যাঁ আচ্ছা, এখন আসি যে মাহবুব ভাই, আমি ছোট্ট করে একটু বলতে চাচ্ছি যে আমরা কিন্তু অলরেডি আমাদের সেশনের অর্ধেক সময় পার করে ফেলেছি, তো আমাদের হাতে আর 40 মিনিটের মতো সময় আছে। আর এটার সাথে সাথে আমি বাকি যে বলতে, আমি প্যানেলে অনেককেই দেখতে পাচ্ছি জুমে, যারা সরাসরি সংযুক্ত আছেন। আপনারা যদি প্রশ্ন করতে চান কাইন্ডলি হ্যান্ড রেইজ করে আমাদের সরাসরি প্রশ্ন করতে পারেন, অথবা আমাদের ফেসবুক যে গ্রুপ এবং পেজ গুলোতে যে লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানে আমাদের প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাহবুব ভাই। আমি কি আগাবো? জি জি, আমাদের হাতে আর মোটামুটি 40 মিনিটের মতো সময় আছে। আচ্ছা আচ্ছা, এখন এই মেথডের জায়গাতে আমি আসলে মেথড খুব বেশি করতে চাচ্ছিলাম না, তারপরেও আমার কাছে মনে হলো যে একটু আমার মনে হয় আমি মেথড যে কোয়ালিটি রিসার্চের ক্ষেত্রে অলরেডি বলে ফেলেছি, আমি আর এই বিষয়ে যাইনি। কোয়ালিটি রিসার্চের ক্ষেত্রে আমরা বরাবরই সবসময় বলি যে ইনডেপথ ইন্টারভিউ, আপনার ফোকাস গ্রুপ ডিসকাশন, কি ইনফরমেশন ইন্টারভিউ। কেউ যদি মেথডোলজি সম্পর্কে আরো জানতে চায়, ভবিষ্যতে আশা করি যে ইভেন সেট অফ কোয়ালিটি রিসার্চেও যোগাযোগ করতে পারেন, অথবা পিডিপিও আশা করি যে ভবিষ্যতে এই মেথডোলজি নিয়েও কাজ করবে, যাতে করে ভবিষ্যতের জেনারেশন সেই বিষয়গুলো জানতে পারে। আমি একটু এবার ভিন্ন জায়গায় নিয়ে আসি। আমার মনে হয় যে এবং কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে যে কোয়ালিটি বললাম, কোয়ালিটি রিসার্চের ক্ষেত্রে আসলে সার্ভে রিসার্চ আমরা বলি সার্ভে করা, এবং সেই সার্ভে গুলো করতে গেলে এখন শুধুমাত্র যে কাগজে কলমে আগের মতো যে করতে হয় তাই না। এই করোনার সময় কিন্তু আমরা ইভেন কোয়ালিটি রিসার্চের বড় ইন্টারভিউ আমরা কিন্তু ফোন ইন্টারভিউ করছি। তার মানে টেকনোলজি এখন অনেক বেশি কাজ দিচ্ছে। আজকে যেরকম আমরা সামনাসামনি অনেকেই কথা করছি এবং টেকনোলজি আমাদেরকে আজকে সবাইকে এক জায়গায় করেছে, ঠিক এরকম রিসার্চের ক্ষেত্রে অনেক পরিবর্তন আসছে। বিশেষ করে কোভিড এর কারণে আমরা নানাভাবে নিজেদেরকে এখন তৈরি করছি যে এটা দিয়েও করা যায়। এগুলোর প্রত্যেকটারই হয়তো অনেক আলোচনা সমালোচনা আছে যে এটা করলে আসলে রিসার্চটা ঠিক মতো হচ্ছে কিনা, সেই বিষয়গুলো তো থাকবেই। এবং আমরা যখন ফিল্ডে রিসার্চ করি তখনও অনেক প্রশ্ন থাকে যে আসলে আমরা সঠিকভাবে সঠিক তথ্যটা নিয়ে আসতে পেরেছি কিনা। এইটা অনেক বেশি কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোয়ালিটি রিসার্চার ঠিক মতো যদি তার এটা না বুঝে, কোয়ান্টিটেটিভ রিসার্চার যেরকম একটা সার্ভে কোশ্চেনিয়ার দিয়ে অনেকগুলো এনোমারেটর দিয়ে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদেরকে পাঠিয়ে দেওয়ার আগে তাদেরকে ট্রেনিং দিয়ে দেওয়া হয়, তাদের এই কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, কিভাবে জিজ্ঞেস করতে হবে, সেভাবে তাকে তৈরি করে দেয় এবং সে অন্য কিছু করার তার সুযোগ থাকে না। সে ওইটাই যেটা প্রশ্ন করে এবং সেই জায়গাতে সে টিক চিহ্ন দিয়ে আসে অথবা করে আসে। কাগজে হলে আপনার যদি ট্যাব বেসড হয় সেক্ষেত্রে সে ট্যাবে ক্লিক করে করে এটাকে ডাটা কালেকশন করে ফেলে, এবং সেটা ডাটা এখন পরবর্তীতে রিসার্চাররা যারা নাকি এটার অ্যানালিসিসের সাথে যুক্ত, যারা নাকি এটা রিপোর্টের সাথে জড়িত, তারা হয়তো সেটাকে ব্যবহার করে। কিন্তু কোয়ালিটি রিসার্চের ক্ষেত্রে অনেক বেশি এফিশিয়েন্ট হতে হয় রিসার্চারদেরকে, এবং তাদেরকে বুঝতে হয় যে প্রতিটা মানুষ ভিন্ন ভিন্ন, যাদেরকে তারা ইন্টারভিউ করবে তারা বিভিন্ন বিভিন্ন জেলায় আবার বিভিন্ন ধরনের কালচার আছে, বিভিন্ন মানুষ সেন্সিটিভিটির একটা বিষয় আছে। আপনি অনেক সময় অনেক সেন্সিটিভ প্রশ্ন হয়তো জিজ্ঞেস করবেন, সেটা কিভাবে জিজ্ঞেস করবেন যেটাকে হয়তো সমাজ ঠিক মতো না নিতে পারে। এলাকা ভিত্তিতে যেমন ভাগ আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যে কোন জায়গাটাকে আমরা কনজারভেটিভ বলি, কোন জায়গাতে শিক্ষার হার বেশি কিন্তু আবার কনজারভেটিভ, কোন জায়গায় এরকম, এইগুলোতে কিন্তু রিসার্চ হয়েছে এবং সেই জায়গা অনুযায়ী আমরা কিন্তু প্রশ্ন করার সময় চিন্তা করে তাদেরকে কিভাবে উপস্থাপন করে, কিভাবে প্রশ্ন করতে হয়, সেগুলো কিন্তু আমরা ঠিক করি। মেথড যাওয়ার পরে আমি এবার একজন রিসার্চারের কি দরকার আমি সেটা জায়গাতে আসছি। যে সরি, আমি মনে করি যে তার পার্সোনাল কিছু স্কিল থাকা দরকার। অবশ্যই সে নলেজেবল হবে। পার্সোনাল, যদি আমি পার্সোনাল চিন্তা করি, সে লিসেনার হবে, গুড লিসেনার। গুড লিসেনার না হলে কোয়ালিটি রিসার্চের ক্ষেত্রে বিশেষ করে সম্ভব না। কোয়ান্টিটেটিভ রিসার্চেও দরকার, যে এনুমারেটর যায় তারা যদি গুড লিসেনার না হয় তাহলে হয়তো ভুল টিক চিহ্ন দিয়ে আসতে পারে, কিন্তু কোয়ালিটি রিসার্চের ক্ষেত্রে খুবই বেশি জরুরি। এবং যে কোনো বিষয় শোনার জন্য তাকে প্রস্তুত থাকতে হয়, এবং সেই সময় সে যদি কোনো ধরনের কি বলা যায় অস্বস্তিতে পড়ে কিংবা কোনো প্রতিবন্ধক কোনো কথাবার্তা বলে, তাহলে কিন্তু আর সঠিক তথ্যটা কিন্তু আর তথ্যদাতা থেকে পাওয়া যায় না। কারণ আপনি জানেন যে
যদি আইডিয়ালি আমরা বলি রিসার্চ করতে গেলে, বিশেষ করে কোয়ালিটি রিসার্চ, যারা আমরা সাবজেক্ট হিসেবে যাদেরকে পড়েছি, মার্গারেট মিড কিংবা যাদের বই আমরা পড়েছি, টেক্সট ছিল, তারা কিন্তু একটা সমাজে দীর্ঘদিন বাস করে তারপরে হচ্ছে রিসার্চ করেছে, এবং সেখানে তারা রিপোর্ট বিল্ড আপে দীর্ঘদিন সময় নিয়েছে, তারপরে তারা প্রশ্ন করেছে। কিন্তু আমরা যারা আইসিডিআরবি কিংবা অন্য প্রতিষ্ঠানে কাজ করি, রিসার্চ করি, কোয়ালিটিভ হলেও আমরা কিন্তু একটা ইন্টারভিউ নেওয়ার জন্য বেশি সময় কিন্তু দেই না, এবং আপনার ওই সময়টার মধ্যেই যে ব্যক্তির ইন্টারভিউ নেবেন তার সাথে একটা রেপো বিল্ড আপ করে নিতে হয়, এবং কে কতটা সহজভাবে এই বিষয়গুলো উপস্থাপন করতে পারেন, রেপোর্ট বিল্ড আপ করতে পারেন, তার উপর নির্ভর করে কিন্তু আপনার ডেটা কোয়ালিটি। সুতরাং আপনাকে ভালো লিসেনার হতে হবে, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে, এবং আপনি যদি প্রশ্নটা এবার ডমিনেটিং হয় তাহলে কিন্তু আপনি ভালো রিসার্চার হতে পারবেন না। আপনাকে সেই জায়গাতে খুব কনসিয়াস থাকতে হবে যে আপনি এমন কোন প্রশ্ন করবেন না যাতে করে সে একটু অস্বস্তিতে পড়ে, আপনার তথ্যদাতা অস্বস্তিতে পড়ে। আর মনে রাখতে হবে আমাদের সবার, মানে শুধু এটা আমার জন্য আমি বলছি, যে বিষয়ে আমরা কাজ করতে গেছি, যার উপর কাজ করতে গেছি, সে কিন্তু আমার চেয়ে কম ভালো বুঝেন না, সে কিন্তু তার জায়গায় কিন্তু ভালো বুঝেন, এবং তার এই ভালো বুঝাটা জানার জন্য, বুঝার জন্যই কিন্তু আমরা রিসার্চারে যাচ্ছি। রিসার্চ করছি মানে তার গবেষণা করছি মানে হচ্ছে যে তার বিষয়টা জানার জন্য গেছি। এখন আমরা যদি অস্বস্তিতে পড়ি, আমরা যদি ডমিনেটিং হই, তাহলে কিন্তু ভালো রিসার্চ হবে না। আমরা কম কথা বলবো, আমরা বেশিরভাগ শোনার চেষ্টা করব। আমরা প্রশ্ন করার সময় একই প্রশ্ন যদি আপনি 2 বার 3 বার করেন, আপনার তথ্যদাতা কিন্তু বিরক্ত হয়ে যাবে যে এই কিছুক্ষণ আগে এই কথাটা বললাম, আপনি আবার কেন এই কথাটা বলছেন। আমার সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কথা বলার সময় যে আমি সেই যে উত্তরটা দিয়েছে সেটার মধ্যে হয়তো আপনার কোনো প্রশ্নের উত্তর আগে দিয়ে ফেলেছে, তাহলে সেই প্রশ্নটা আপনাকে আর করা যাবে না। এবং সে যেই ওয়েতে কথা বলেছে, আপনি তার ওয়েতেই হয়তো আপনার কোশ্চেনের বা গাইডলাইন দেখবেন যে প্রথম প্রশ্ন আর 15 নম্বর প্রশ্ন আপনি তো সাজিয়েছেন এরকম ভাবে, কয়েকটা ইস্যু ধরে আপনি সাজিয়েছেন, হয়তো প্রথম প্রশ্নের বা দ্বিতীয় প্রশ্নের মধ্যেই সে 15 নম্বরের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু তথ্যের উত্তর পেয়ে গেছি, কারণ সে একটা গল্প বলতে যে আপনার হয়তো 15 নম্বরে যে বিষয়টা আপনি জানতে চান সেই বিষয়টা সে সামনে আসছে, তাহলে আপনাকে কিন্তু ওই সময়ই ভালোভাবে ওই বিষয়টা জেনে ফেলতে হবে, সেটা আপনাকে করতে হবে। আপনি তার প্রতি সিম্প্যাথি এমপ্যাথি দেখাতে হবে, এবং খুবই জেন্টল থাকতে হবে, ফ্রেন্ডলি হতে হবে, এবং খুবই ইন্টেলিজেন্ট হতে হবে। আপনাকে যদি আমি বলি যে আপনি ফিল্ডে গেছেন, একটা বাজে পরিস্থিতিতে পড়েছেন, মানে আমি যদি আমার ক্ষেত্রে বলি যে আমি একবার, আমার মনে আছে, মতলবে গিয়েছি, একটা লোক মতলবে ভাগ আছে, কন্ট্রোল গ্রুপ এবং আপনার ইমপ্লিমেন্টেশন গ্রুপ। তো কন্ট্রোল গ্রুপের ওইখানে হচ্ছে যে ডায়রিয়ার চিকিৎসা দেওয়া হয় না। আমি ওইখানে গিয়েছি একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। এক বয়স্ক লোক, বৃদ্ধ লোক, উনি বাসায় আপনার ওনার যেই আপনার বাসাটা হচ্ছে যে পাটখড়ি দিয়ে ইয়ে করা, তো মাটিতে লেগে এখানে হচ্ছে যে আপনার উই পোকা জমে নষ্ট করে ফেলতেছে, তো সে দা দিয়ে ওইটা ঠিক করছিল। তো এই সময় আমি গিয়েছি আসলে ইন্টারভিউ নিতে জানলাম যে তার একটা ছেলের বউ বাচ্চাটা প্রসব করার সময় মারা যায়, এবং তারপরে ছেলেটা বেঁচে আছে, আর তার ছেলে থাকে চিটাগং। যখন তার ডায়রিয়া হয়, আইসিডিডিবি তার, যেহেতু কন্ট্রোল গ্রুপে, আইসিডিডিবি কোনো চিকিৎসা দেয়নি। আর যখন সে শুনেছে যে আমি আইসিডিবি থেকে এসেছি, সে দা নিয়ে পারলে আমার কাছে আমার মারতে আসে, এরকম একটা অবস্থা। আমি ওই মুহূর্তে মানে আসলে একটা কিং কর্তব্য বিমোড় যদি আমি বলি আর কি, যে কি করা যায়। ওনার সাথে সুন্দরভাবে উপস্থাপন করছিলাম, দেখেন ভাই আসলে এটা তো এই কারণে হয়েছে, চাচা এই কারণে হয়েছে, এরকম বোঝানোর চেষ্টা করে। সে তো খালি রেগেই কথা বলতেছিল। সে পরবর্তীতে আমাকে ইন্টারভিউ দেয়, কিন্তু তার দা তোলা দেখে মানে পালানোর মতো অবস্থা। আমি আবার তাকাচ্ছিলাম যে আসতে সময় আমি পুকুরের পাড়ে দিয়ে আসছি, আমি কিভাবে দৌড় দেবো সেই চিন্তা আমি করতেছিলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার কথা বলার সময় এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে করে সে খুব মানে তারও তো দুঃখ বেদনা থাকে। যেমন এই লোকটার, তার ছেলের নাতিটা তার কাছে বড় হয়েছে, তার ডায়রিয়া হয়েছে, আইসিডিডিবি তার বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে, সে চিকিৎসাটা পায় নাই, কারণ সে কন্ট্রোল গ্রুপে। এখন কন্ট্রোল গ্রুপে পরবর্তী তাকে চাঁদপুর হসপিটালে যে চিকিৎসা, তার নাতির চিকিৎসা করতে হয়েছিল। এখন আমাদেরকে সেটাও মাথায় রাখতে হবে যে আমরা এরকম পরিস্থিতি পড়তে পারি। আমি আমার অনেক উদাহরণ দিতে পারবো রিসার্চের ক্ষেত্রে, যে আমার বন্ধুরা অনেক ধরনের বিপদে পড়েছেন, আবার সেগুলো উতরে আসতে হয়। তো আপনাকে
মেন্টালি প্রস্তুত থাকতে হবে যে আপনি একটা বাজে পরিস্থিতিতে পড়তে পারেন, সেটাকে আপনি কিভাবে সমাধান করবেন আপনাকে চিন্তা করতে হবে। আমি প্রফেশনাল স্কিলে যদি বলি যে আপনাকে যে কোনো বিষয়ে সামারাইজ আপনার সারাংশটা নেওয়ার চেষ্টা করতে হবে, আপনি ওপেন মাইন্ডেড হবেন, আপনি যে কোনো বিষয়ই আসতে পারে। আপনার যে এখানে বড় হয়েছেন, আপনি যে জেলাতে বড় হয়েছেন, যে পরিবারে বড় হয়েছেন, সেখানে হয়তো এই বিষয়গুলো আপনি যে বিষয় জানতে চেয়েছেন হয়তো এত খারাপ মানে উদাহরণ হয়তো আপনি পান নাই, বা এইভাবে হয়তো আপনি দেখেন না। কিন্তু আপনি যদি ওপেন মাইন্ডেড না হন, আপনি যদি জাজমেন্টাল হন, তাহলে কি হবে, আপনি কোনো একটা কমেন্ট করে বসবেন, তাহলে সে কিন্তু তথ্য দেওয়া বন্ধ করে দেবে। তাহলে সেই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, এবং সে যে কথাগুলো বলছে তার অবস্থাটাকে আপনি চিন্তা করতে হবে। আপনাকে তার বিষয়গুলোতে সেন্সিটিভ থাকতে হবে, এবং আপনাকে এগুলোকে মেনে নিতে হবে, এবং কোনোভাবে জাজমেন্টাল হওয়া যাবে না। আপনার লিডারশিপ স্কিল থাকতে হবে, মানে আপনি যে কোনো জিনিস বলার সময়, করার সময়, ইভেন আপনি যখন রিসার্চ ম্যানেজার অথবা আপনি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, তখন আপনার টিমকে ম্যানেজ করার গুণ থাকতে হবে, আপনার কমিউনিকেশনের জন্য আপনার ভালো গুণ থাকতে হবে, আপনার প্রেজেন্টেশন স্কিলটা ভালো হইতে হবে। এবার আমি আসছি ইথিক্যাল বিষয়ে। রিসার্চের ক্ষেত্রে ইথিক্যাল ইস্যু মানে অনেক সময় এটা পার্সোনাল লাইফেও আসে। আমরা আইসিডির ভিতরে চিন্তা করি, যদি ব্র্যাক ইউনিভার্সিটি চিন্তা করি, তাদের মাহবুব জি পরবর্তী টপিকে যাওয়ার না, জাস্ট পরবর্তী একটা আমাদের প্রশ্ন আছে। সালমান সোহেল আপনি প্রশ্ন করতে চাচ্ছেন, যদি সম্ভব হয় আপনার ভিডিওটা অন করে কাইন্ডলি প্রশ্নটা যদি করেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি সালমান, একটু কাইন্ডলি এই মুহূর্তে ভিডিওটা অন করতে পারছি না, দুঃখিত। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, আমার একটা প্রশ্ন ছিল। আমি চায়নাতে পড়াশোনা করছি কারেন্টলি এখন। তো আমি আমার রিসার্চের আমার যে থিসিসের কাজটা চলতেছে তা মোস্টলি কোয়ালিটেটিভ রিসার্চ। তো এই ক্ষেত্রে আমি কয়েকটা প্রবলেম ফেস করছি। এর আগে আমার ওইভাবে কোয়ালিটিভ রিসার্চের এক্সপার্টাইজ ছিল না। তো নতুন নিউ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর করছি। তো এখানে কিছু প্রবলেম ফেস করছি, বিশেষ করে আমি প্রবলেম ফেস করছি অবজারভেশনাল মেথডে, যে আমরা যে অবজার্ভ করি। তো এই ক্ষেত্রে কোয়ালিটি রিসার্চ বিশাল একটা বড় পার্ট আমরা জানি যে অবজারভেশনাল মেথড, আমরা অবজার্ভ করি একটা রেসপন্ডেন্টের আচরণ, তার টোন, এক্সপ্রেশন। তো আমার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে আসলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে আমি আসলে কোনটা অবজার্ভ করি। একটা অনেক সময় হাসি দেয়, অনেক কান্না, অ্যাকচুয়ালি আসলে আমার কোনটা লাগবে আমার থিসিসের জন্য, আমার রিপোর্টের জন্য, অথবা আমার পাবলিকেশনের জন্য আসলে কোন অবজারভেশনটা আমার লাগবে। এবং এই একটা পয়েন্ট আমার, আসলে কোনটা আমি নোট করবো অবজারভেশনাল নোট হিসেবে। আরেকটা পয়েন্ট হলো যে আমি আমার রিপোর্টের ভিতরে যে আমি রিপোর্টিংটা দিব, অথবা আমার পাবলিকেশনের ভিতরে, অথবা থিসিসের ভিতরে আমি এটা কিভাবে ডিজাইনটা দেবো, কিভাবে ইনপুট করবো, আমি আসলে কি বলবো, এখানে কিভাবে লিখবো, সে এসেছে না সে কাঁদছে, বা আসলে মানে সিস্টেমটা কি। ধন্যবাদ। ধন্যবাদ সালমান ভাই। আসলে আপনার রিসার্চ টপিকস এবং আপনার যে বিষয়ে কাজ করছেন সেটা আমাকে পুরোপুরি বুঝতে হবে, এবং আমার কাছে মনে হয় যে এটা বিষয়ে কথা বলার জন্য আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমরা নিজেরা পরবর্তীতে জুম মিটিং করে আপনাকে আমার জায়গা থেকে যতটুকু আমি জানি বুঝি সেখানে আপনি সহযোগিতা করতে পারবো। এতটুকু বলতে পারি জেনারেলাইজ উত্তর, যে সেটা হচ্ছে যে আসলে অবজারভেশন আপনি কোন বিষয়ের উপর কাজ করছেন এবং সেই বিষয়ে কোন কোন বিষয়গুলো আসলে দেখা উচিত সেটা আপনাকে ঠিক করতে হবে। আপনি যে বিষয়টা দেখতে চাচ্ছেন, যেই যদি ধরেন আপনি চাইল্ড, আমি যদি উদাহরণ দিয়ে বলি যে গৌরবও কাজ করছেন ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং, মানে আমি 11th সাহেবে গৌরব কাজ করে আমি জানি। 11th সাহেব আমি যখন এফিতে কাজ করি তখন 11th সাথে আমাদের কাজ ছিল, এবং সেখানে ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং ইয়েটা ছিল। তো ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং এ আমরা অবজার্ভ করেছি কি আসলে বাচ্চাটাকে আমরা যেই প্রক্রিয়ায় খাবার খাওয়ানোর কথা বলেছি, কমপ্লিমেন্টারি ফিডিং খাওয়ানোর কথা বলছি, প্রোগ্রামাররা আমরা বলছি আমাদের কিছু একটা গাইডলাইন আছে যে এইভাবে বাচ্চাদেরকে 6 মাসের পরে থেকে হচ্ছে যে কমপ্লিমেন্টারি ফিডিং খাবার দিতে হবে, তাহলে বাড়ির খাবার দিতে হবে, সেটাকে কিভাবে খাওয়াতে হবে, কতটুকু তেল দিতে হবে, কতটুকু মাছ খাওয়াতে হবে, এই বিষয়ে একটা বিশদ বর্ণনা ছিল। এখন আমরা যখন রিসার্চার, আমরা যখন গিয়েছি, আমরা আসলে খেয়াল করেছি যে ব্র্যাক যেহেতু ইমপ্লিমেন্ট করছে, তাহলে ব্র্যাকের যেই স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সেবিকা, ওরা যে কথাটা বলেছে সেটা একবার আমরা অবজারভেশন করেছি। আবার মারা যে খাওয়াচ্ছে, মারা যখন খাওয়াচ্ছে আমরা সেখানে আবার অবজারভেশন করেছি। মারা যে আসলে তাইলে আমরা ওইটা আবার গ্যাপটা দেখার চেষ্টা করেছি যে আসলে যখন সে মেসেজটা ডেলিভারি করছে তখন সে কথাটা বুঝছে কিনা, তখন তার অবজারভেশনটা কি ছিল, আমার অবজারভেশনটা কি ছিল, এই বিষয়গুলো বুঝছে কিনা, মা বুঝতেছে কিনা। আবার ঠিক একইভাবে যে
যখন আমি মা প্র্যাকটিস করছে ওই সময় ব্র্যাকের কোনো স্টাফ ছিল না, মা কিভাবে করছে সেটা আমি অবজারভেশন করেছি। তখন আমি আমার রিপোর্টটা তো আলটিমেটলি সেভাবে আসছে। আমার অবজারভেশন যদি আমি 10টা বাড়িতে অবজারভেশন করি, তাহলে 10টা বাড়িতে আমি কিভাবে অবজারভেশন করেছি সেই মেথোডোলজি চ্যাপ্টারে মেথডস আপনাকে লিখতে হবে, অবজারভেশনটা আপনি কিভাবে করেছেন, কি কি বিষয় দেখেছেন, আবার আপনি গ্যাপ গুলো কোথায় দেখেছেন, আপনি এই করার কথা ছিল, আপনার ইমপ্লিমেন্টার এভাবে করেছে, আপনার ইয়ে করেছে এভাবে, আপনার এই মারা করেছে এভাবে, তাহলে এই গ্যাপ গুলো কিভাবে হয়েছে আপনি ঠিক ওইভাবে হচ্ছে যে আপনাকে রিসার্চ ডিজাইনটা করতে হবে। জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আপনি যদি আরেকটু ভালোভাবে আরো মানে এই সময়ের মধ্যে বোঝানো সম্ভব না, আমার মনে হয় যে আমরা পরবর্তীতে আলাপ করতে পারি। মাহবুব ভাইয়ের সাথে যদি একটু যোগ করি, যদি আমি সালমান সোহেলের প্রশ্ন সঠিকভাবে বুঝে থাকি, প্রথম প্রশ্নের উত্তরটা হয়তো বা এরকম, মাহবুব ভাইয়ের ভালো বলছে, এটা হচ্ছে আসলে আপনার রিসার্চ কোশ্চেনটা আসলে কি সেটার উপর আসলে নির্ভর করছে যে আপনি রেসপন্ডেন্টের কোন রেসপন্সটা আসলে নেবেন। তো এখানে রিসার্চ কোশ্চেনটা সম্ভবত নিজের কাছে নিজে পরিষ্কার হওয়া জরুরি, এটি একটি উত্তর। আর সালমান সোহেলের দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, আমি যদি ভুল না করি, বিষয়টা এরকম যে নন ভার্বাল কমিউনিকেশন আমরা যেগুলোকে বলি, ভার্বালি সে বলছে না, বাট তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে। মাহবুব ভাই সম্ভবত ওনার দ্বিতীয় প্রশ্নটা ছিল এই নন ভার্বাল কমিউনিকেশন গুলো আমি আমার রিপোর্টে কিভাবে আসলে ইনক্লুড করতে পারি। জি জি নরমাল বিষয়টা আপনি যেহেতু আপনি রিসার্চার, আপনার মাথার মধ্যে কিন্তু একটা আছে যে আপনি এই বিষয়গুলো দেখবেন, কিন্তু আমি কোনো কিছু জিজ্ঞেস করিনি, আমি জাস্ট অবজারভেশন করছি। আপনি জাস্ট অবজারভেশন করছেন যে আসলে যেটা করার কথা ছিল এটা তো আপনি পড়েই জানেন, আপনি রিসার্চ কোশ্চেনই কিন্তু সেটা আছে, আপনি কি দেখতে চাচ্ছেন সেটা আসলে আপনি যারা ইমপ্লিমেন্টার তারা কি ঠিকমতো করছে কিনা, কিংবা যদি ইমপ্লিমেন্টার না থাকে আপনি শুধুমাত্র ওই সমাজটাকে দেখতে চাচ্ছেন, তাহলে ওই সমাজের মধ্যে কি কি আছে সেটা কি আপনি উঠে নিয়ে আসবেন, এবং সেটা আপনি মেথোডোলজি লিখবেন, আপনার অ্যানালাইসিস সময় লিখবেন যে এইভাবে আপনি কাজ করেছেন, তাতে করে অন্য আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, আমরা পরবর্তীতে আগাই, আমাদের হাতে 25 মিনিটের মতো সময় আছে। ওনার সাথে বললো যে পার্সোনালি কমিউনিকেট করার কোনো ওয়ে আছে কিনা, কোনো কিভাবে কমিউনিকেট করতে পারি যদি প্রয়োজন? অবশ্যই তো কিভাবে করতে পারি? জি, আমরা আমাদের এই সেশন শেষে অথবা আমাদের পেজে হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস দেয়া আছে, আপনি যদি ওখানে যোগাযোগ করেন অবশ্যই মাহবুব ভাইয়ের সাথে আমরা আপনার যোগাযোগ করিয়ে দেবো। একটু আমাদের পিডিপির ফেসবুক পেজে যদি আমাদের ইমেল করেন অথবা যে কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মাহবুব ভাইয়ের সাথে অবশ্যই আপনাকে যোগাযোগ করিয়ে দেবো। ধন্যবাদ মাহবুব ভাই, আমরা বোধহয় আগাই, আমাদের হাতে 25 মিনিটের মতো সময় আছে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা জি, আমার মনে হয় যে ইথিক্সটা আমি একটু বড় করে রেখেছি, কারণ হচ্ছে যে ইথিক্যাল জায়গাতে আমরা যারা রিসার্চ করি, রিসার্চের বিভিন্ন আমি শাখা প্রশাখা দেখিয়েছিলাম যে মার্কেট রিসার্চের একটা বড় অংশ বাংলাদেশে বহু মার্কেট রিসার্চ হচ্ছে, কিন্তু আসলে ইথিক্যাল রিভিউ কমিটিতে বা কোথাও কিন্তু ওইটা ইয়ে করা হয় না, আইআরবি যে অ্যাপ্লিকেশন এগুলো করা হয় না, এবং এটা করতে গেলে বাংলাদেশের সেই সক্ষমতা আছে কিনা সেটাও অনেক প্রতিষ্ঠান, আমরা যারা সোশ্যাল রিসার্চ করি সেখানেও কিন্তু ইথিক্যাল রিভিউ কমিটি, যেমন আইসিডিবি-তে আপনার আরআরসি ইআরসি দুইটা ভাবে কাজ করতে হয়, সেখানে একটা সময় একটা ফ্যাক্টর থাকে, আবার এটা থেকে পাস করতে হয়, আবার আইসিডিবির লোক থাকতে হবে, মানে আইসিডিবির যদি আপনার রিসার্চের সাথে ইনক্লুড না হয় তাহলে তারা করতে চায় না, আবার ব্র্যাক ইউনিভার্সিটির ক্ষেত্রে সেই একইভাবে। কিন্তু যেটাই বলছি যে আপনার এথিক্সটা রিসার্চের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, আপনার ডেটা কালেকশন থেকে আপনি কিভাবে করছেন, সেই কিভাবে করবেন সেই বিষয়গুলো, ইথিক্যাল বিষয়গুলো আপনার থাকতে হবে। আপনি যেই রেফারেন্সটাই আমি দেখেন, আমি চেষ্টা করেছি যে যেই বই থেকে আমি নিয়েছি সেই বইয়ের নাম দিয়ে দেওয়া বা সেই ইয়ে করা, এটা হচ্ছে যে রিসার্চ কমিউনিটিতে অনেক বেশি এটা ইয়ে করা হয়, এবং ইদানিং আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা যখন কারো ফেসবুকেও দেখি যে ফটো ক্রেডিট, এটা কিন্তু তাকে খুশি করা না, আসলে যে তুলেছে তাকে সম্মান দেওয়া। আমি মনে করি যে এটা রিসার্চ প্রোগ্রাম সব জায়গাতে কিন্তু প্রযোজ্য, এবং এই ইথিক্যাল বিষয়টা আমরা কিন্তু ভুলে যাই, মানে একজনের প্রোডাক্টটাকে আরেকজন নিজে মনে করে উঠাই দেই, তো সেইগুলো ঠিক না আর কি। তো সেই জায়গাটা আমি বলবো যে রিসার্চের ক্ষেত্রে এটা খুবই জরুরি, এবং সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে আপনি যদি পাবলিকেশনের দিকে যে ভবিষ্যতে যেতে চান, পাবলিকেশন করতে গেলে আপনাকে কিন্তু আলটিমেটলি এই বিষয়গুলো সামনে নিয়ে আসবে, আপনি কিভাবে ইথিক্স মেনটেন করেছেন সেটা সম্পূর্ণ, এবং এই চেকলিস্ট আছে। আমি আশা করি যে ভবিষ্যতে পিডিপির পেজে যদি এগুলো থাকে তাহলে পরবর্তীতে আপনারাও দেখে নিতে পারবেন, পড়ে নিতে পারবেন। আমি এবার প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে আসি। একটা প্রজেক্টের যদি চিন্তা করি, আমি যে একটা ইনিশিয়েশন স্টেজ থাকে, আমরা এই ইনিশিয়েশন স্টেজে প্রজেক্ট একটা চার্টার তৈরি করি যে প্রজেক্টের মধ্যে কি কি হবে, কিভাবে হবে, এগুলো সবকিছু এখানে বর্ণনা থাকে। আমরা প্ল্যান করি এবং প্ল্যানিং এর মধ্যে প্রজেক্টের স্কোপ কি,
আমি কিন্তু রিসার্চের থেকে এখন কিন্তু প্রজেক্ট মানে প্রোগ্রাম ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে আসলাম। আপনারা একটু কেউ যদি ভুল না করেন, কিন্তু আমি এই জায়গাটা বলছি যে এটা একটা সাথে আরেকটা কিভাবে জড়িত আমি পরবর্তীতে আসছি। আমাদের প্ল্যানিং স্টেজ থাকে, আমাদের এক্সিকিউশন থাকে, কন্ট্রোল থাকে, ক্লোজার থাকে। প্রত্যেকটা প্রজেক্টই এভাবে সোজা পথ দেখানো হয়। আসলে এই সোজা পথের মধ্যে বহু জায়গা আছে যে সেখানে আসলে আপনাকে খুব কাজ করতে হয়, এবং এইটা কখনো এত স্ট্রেইট ফরওয়ার্ড থাকে না। হয়তো আমরা 1 2 3 4 5 করে দিয়ে দিয়েছি যে ইনিশিয়েশন থাকবে, প্ল্যানিং থাকবে, এক্সিকিউশন থাকবে, কন্ট্রোল থাকবে, ক্লোজার থাকবে, এবং সেই জায়গাতে 2 প্ল্যানিং এর মধ্যে কি কি থাকে, প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট থাকে, ওয়ার্ক ব্রেকডাউন থাকে, আমাদের গ্যান্ট চার্ট থাকে, আপনি কিভাবে কাজ করবেন, এটার কোন মাসে কি করবেন, কোন বছরের কোন মাস না থাকলেও আপনার কোন কোয়ার্টারে কি করতে হবে, কি করা উচিত, এগুলো সবকিছু থাকে। এবং আপনার এক্সিকিউশন করার সময় আপনাকে সবসময় প্রজেক্ট স্ট্যাটাস আপনাকে জানাতে হয়, আপনার ডোনার এজেন্সির কাছে জানাতে হয়, আপনার কলিগদের কাছ থেকে, মানে আপনার যেই প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানে জানাতে হয়, এগুলো সবগুলো চলতে থাকে। এবং এই প্রজেক্টটা চালানোর সময় কিন্তু আবার বিভিন্ন ধরনের বিষয় ঘটতে থাকে, সেখানে যেটা নাকি আপনার কন্ট্রোলের বাইরে থাকে, সেটাগুলোকে আবার কন্ট্রোল করতে হয়, আপনাকে খুঁজে বের করতে হয়, সেটাকে দেখতে হয় যে আসলে সেটা কতটুকু আপনার প্রজেক্টকে ক্ষতিগ্রস্ত করবে, আপনার ফান্ডিং ইস্যুতে টাকাটা ঠিকমতো খরচ হচ্ছে কিনা, সময় মতো সেই টাকাটা খরচ হচ্ছে না, সবগুলোকে আপনার দেখতে হয়। এবং পরবর্তীতে আপনাকে রিপোর্ট, মানে একটা প্রজেক্ট শেষ করার জন্য যে ক্লোজার, আমি যদি সাদামাটা ভাবে দেখি, এভাবে আমরা আসলে প্রজেক্ট ই করি। আমরা আমার মনে হয় যে এটা ডিটেইলে না যাই আমি, যেহেতু সময় আর কত মিনিট আছে? জি, আমরা আরো 20 মিনিটের মতো সেশন চালাতে পারবো। 20 মিনিট আছে এখনো। 20 মিনিটের মতো। আমি তাহলে একটু জাস্ট দিয়ে ইয়ে করি আর কি। এখন আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট বললে, প্রজেক্ট ম্যানেজমেন্টের আসলে কিছু পুরনো ধারণা আছে, নতুন ধারণা আছে। পুরনো ধারণা বলতে আসলে একটা প্রজেক্ট থাকবে, একটা প্রজেক্টে আপনি নিজে কিছু করবেন, প্রজেক্টের বাইরে কিছু থাকবে না। আপনার প্রজেক্টে শুধুমাত্র প্রজেক্ট ম্যানেজার উইল বি ইউজড টু প্রজেক্ট এক্সিকিউশন অনলি, প্রজেক্ট ম্যানেজার সব মেনটেন করে, সব এর বাইরে কিছু না। আর নিউ ভিউ যদি আমি চিন্তা করি যে প্রজেক্ট ম্যানেজার তার অর্গানাইজেশনে এরকম আরো অনেক প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে হয়তো পোর্টফোলিও ম্যানেজার থাকে। প্রজেক্ট ম্যানেজার হচ্ছে যে আমি নিচের স্টেজ বলবো, তারপর হচ্ছে যে প্রোগ্রাম ম্যানেজার, তারপর হচ্ছে যে আপনার পোর্টফোলিও ম্যানেজার, তারপরে কান্ট্রি ডিরেক্টর, অথবা আমি যদি এক এক প্রতিষ্ঠান কিভাবে সাজায়। কিন্তু এইটা হচ্ছে যে আসলে একটা গতানুগতিক ধারা আর কি। এবং আপনি আগে যেরকম ছোট্ট একটা প্রজেক্ট থাকতো, বা আপনার ব্র্যাকে যারা কাজ করেন, যারা ব্র্যাকের মতো বিভিন্ন এনজিও তে কাজ করেন, এনজিওর ক্ষেত্রে আবার আপনার নিজস্ব প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টে আপনি আপনি হয়তো প্রজেক্ট ম্যানেজার, আপনি প্রজেক্ট ম্যানেজারের আন্ডারে হয়তো আপনার আরো আপনার এমপ্লয়িরা থাকে, এমপ্লয়িদের একটা সিস্টেম থাকে। সিস্টেম বলতে কে কার কাছে রিপোর্ট করবে, সেটা সুপারভিশন একটা রিপোর্ট থাকে। সুপারভিশনটা কখনো সাপোর্টিভ সুপারভিশন হয়, কখনো উপর থেকে চাপানো, আমরা টপ ডাউন অথবা আমরা বলি যে ডাউন টু টপ, সেইভাবে আমরা বিভিন্ন কথা বলি। ডিসিশন মেকিং কিভাবে হবে সেগুলো নিয়ে অনেক ডিবেট আছে, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু প্রজেক্ট আসলে আগের মতো নাই। প্রজেক্ট এখন চলমান যখন হয়, তখন আসলে বিভিন্ন স্টেক হোল্ডার ইনভলভ থাকে, বহু রকমের একই সময়ে অনেকগুলো কাজ করতে হয়। এটা তো আমি যাব না। মাহবুব ভাই, আমরা কি আমি কি একটা প্রশ্ন করতে পারি? প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে জাস্ট একটা বোঝানোর জন্য বলছি যে আমি ওইখানে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টে রিসার্চের জায়গাটা নিয়ে আসি নাই, আমি ওইখানে রিসার্চের জায়গাটা বুঝিয়েছি। কিন্তু প্রজেক্টের ক্ষেত্রে একটা যদি আমি প্রজেক্ট খেয়াল করি, সেখানে কিন্তু অনেকগুলো রিসার্চ বিষয় থাকে। একটা প্রোগ্রামে, যেটা গৌরব নিজেই বল যে মনিটরিং ইভ্যালুয়েশন, সম্ভবত গৌরবদের এখানে মিল নামে পরিচিত। জি, আমরা 11 যাবে এমএলই বলি, মনিটরিং লার্নিং এন্ড ইভ্যালুয়েশন। লার্নিং এন্ড ইভ্যালুয়েশন, জি, অনেকে আবার মিল বলে। মনিটরিং, তারপরে হচ্ছে যে এমইএল, অ্যাকাউন্টেবিলিটি, ইভ্যালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি, মনিটরিং লার্নিং, জি লার্নিং। তো এখন কিন্তু মোদ্দা কথা আসলে সবাই কিন্তু আসলে যে প্রোগ্রামটা সে ইমপ্লিমেন্ট করছে, সেই প্রোগ্রামটা কিভাবে চলছে, কখন কিভাবে চলার কথা ছিল সেভাবে চলছে কিনা, এগুলাকে ট্র্যাক করার জন্যই বিভিন্ন ধরনের রিসার্চ হয়। এবং আপনি কোনো প্রোগ্রাম করার আগে কিন্তু আমরা অনেক সময় কি করি, আমরা ল্যান্ডস্কেপ অ্যানালাইসিস করি, আমরা সিচুয়েশন অ্যানালাইসিস করি। আমাদেরকে বলা হয়, আমরা যে কোনো প্রোগ্রামে অনেকেই জেনে থাকবেন যে বেসলাইন আছে, ইনলাইন আছে। অনেক সময় বেসলাইন হয় না, ইনলাইন করা হয়, প্রজেক্টটার ইমপ্যাক্ট বোঝার জন্য সেটা ইয়ে করা হয়। এখন প্রজেক্ট যে কোনো প্রোগ্রাম দেখতে হলে সেখানে কিন্তু ইভ্যালুয়েশন জড়িত। আপনি যদি প্রোগ্রামটা আসলে একটা লার্নিং হিসেবে নেন এবং সেটা পরবর্তীতে কোনো জায়গাতে আবার নতুন জায়গাতে এক্সিকিউশন করবেন, আপনার এই রিসার্চ, আপনি একটা প্রোগ্রাম করলে সেখানে যদি রিসার্চ না থাকে,
তাহলে কিন্তু সেই প্রোগ্রামটা ভবিষ্যতে আপনি ইমপ্লিমেন্ট করতে গেলে আপনি কিন্তু সেই একই জায়গাতে আবার একই ভুল করতে থাকবেন। কিন্তু আপনি সেই একটা প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করার পরে সেটা যদি আপনি আপনার একটা ক্লিয়ার ইভালুয়েশন অথবা মনিটরিং ইভালুয়েশনের কম্পোনেন্ট থাকে, তাহলে মানে আমরা যদি চিন্তা করি যে কেউ কেউ বলেন যে প্রজেক্টের লজিক্যাল ফ্রেমওয়ার্ক এভাবে বিশ্লেষণ করেন। এখন লজিক্যাল ফ্রেমওয়ার্ক আবার কেউ কেউ বলেন যে এটা প্রোগ্রাম ইমপ্যাক্ট পাথওয়ে, মানে আপনি একটা প্রোগ্রামের একটা ডিজাইন থাকে, আপনি কি করবেন, কখন করবেন, কিভাবে করবেন, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু সাজানো থাকে। এবং সেটা যদি সেভাবে না হয় এবং কেন হয় নাই সেগুলো কিন্তু আমরা রিসার্চাররা, বিশেষ করে মনিটরিং ইভ্যালুয়েশন কিংবা থার্ড পার্টি, অনেক সময় একই প্রোগ্রামে ধরেন ব্র্যাকের প্রোগ্রাম ব্র্যাক নিজে করছে, তার একটা আর&ডি ছিল যারা রিসার্চ, তারা এই প্রোগ্রামের বাইরে একটা অংশ, তারা বলার চেষ্টা করতো বা বলতো যে এটা হচ্ছে যে রিসার্চের ওদের প্রোগ্রামগুলা ইভালুয়েশন তারা নিজেরাই করে। কিন্তু এতে করে কিন্তু ডোনার এজেন্সি কিংবা অন্যরা কিন্তু স্যাটিসফাইড হয় না। আপনি যে কোনো প্রোগ্রাম আপনি নিজে চালাইলেন, নিজেই আবার যদি করেন, সেখানে বায়াসনেস মানে বায়াসড হওয়ার অনেক সুযোগ থাকে। আপনি হয়তো যেটা অ্যাকচুয়ালি ঘটতেছে ফিল্ডে সেটা হয়তো আপনি রিফ্লেক্ট করে না যখন আপনার রিসার্চ ফাইন্ডিংটা আপনি শেয়ার করেন, কারণ আপনি চান না যে আপনার কেউ চায় না। ধরেন আমি যখন এখানে আসি, আমি চেষ্টা করেছি আমার মতো করে সবচেয়ে ভালো কিছু তৈরি করার, কিন্তু এটা কি ভালো? তারপরেও কিন্তু ভালো থাকে। আলোচনা সমালোচনা যারা আপনারা দেখছেন, আপনারা হয়তো এখানে অনেক ধরনের ভুল ভ্রান্তি দেখতে পাচ্ছেন, এবং সেটা কিন্তু পরিবর্তন করার সুযোগ থাকে যদি সেটা থার্ড আই হয়। এবং ফার্স্ট আই হলে যে এটাও একটা ইয়ে থাকে যে আমি একই প্রতিষ্ঠানে কাজ করি, আমি যদি এখন আপনার বিরুদ্ধে কথা বলি, আপনার সাথে সম্পর্ক কিন্তু আমার থাকবে না, যেটা নাকি আমার কমিউনিকেশন পার্টে যায়, মানে আমরা কমিউনিকেশনের একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো এইগুলো সবগুলো ক্ষেত্রেই এখন থার্ড পার্টি ইভালুয়েশন কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা আমাদের এই প্রোগ্রামের মধ্যে ডিজাইন করা থাকে যে আমরা কিছু রিসার্চ করব। সেই রিসার্চ হতে পারে ল্যান্ডস্কেপ অ্যানালিসিস, হতে পারে কেস, এবং আমরা প্রোগ্রামটাকে সাকসেসফুল দেখানোর জন্য কিংবা প্রোগ্রামের দেখার জন্য কেস স্টাডি রিসার্চ করে থাকি আমরা। এখন যে কোনো প্রোগ্রামের কতটা কস্ট এফেক্টিভ সেজন্য কস্ট এফেক্টিভনেস দেখা হয়, এবং সেক্ষেত্রে কত কমে আপনি করতে পারছেন সেটাও কিন্তু আপনাকে দেখাতে হয়। এবং একটা বড় ইয়ে হয়েছে যে এখন বলা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন রিসার্চ, মানে আমরা প্রোগ্রাম কিভাবে চলেছে, পুরো প্রোগ্রামটা কিভাবে ডিজাইন করা হয়েছিল, সেটাকে কিভাবে আপনারা ইমপ্লিমেন্ট করেছেন, সেই জায়গাতে কি ধরনের আপনার লার্নিং হয়েছে, সেটা পরবর্তী প্রোগ্রামটাকে ডিজাইন করতে, নতুন প্রোগ্রামকে ডিজাইন করতে হয়তো সহযোগিতা করে। মোদ্দা কথা হচ্ছে যে প্রোগ্রামে অনেকেই বলেন, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলবো যে আমার প্রোগ্রামিং অভিজ্ঞতা খুব বেশি না, এবং যে প্রোগ্রামিং কাজগুলো করছি সেখানে আমি ইমপ্লিমেন্টেশন রিসার্চই করছি, কিন্তু আমি আবার প্রজেক্ট ম্যানেজার। প্রোগ্রাম আমার দুইটা প্রজেক্ট আছে, একটা হচ্ছে স্কুল নিউট্রিশন স্ন্যাপ নাম, স্কুল নিউট্রিশন ফর এডলসেন্ট প্রজেক্ট, এডলসেন্টদের নিয়ে, আর একটা আছে নাও আপনার নিউট্রিশন অফ ওয়ার্কিং ওমেন। তো এখন বিষয়টা হয়ে গেছে যে এই রিসার্চ ওরিয়েন্টেড প্রজেক্ট, কিন্তু এই প্রোগ্রাম কিন্তু আমরা ইমপ্লিমেন্ট যখন করতে গিয়ে আমার আশেপাশের কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যখন কাজ করি, অনেকে বলে যে রিসার্চের দরকার নেই, আরে কাজ করে শিখে যাব, আপনি প্রোগ্রামটা নামান, তারপরে এখান থেকে শিখবো, শিখে আমরা ইমপ্লিমেন্ট করব, এইটাও কিন্তু একটা ধারা আছে। কিন্তু আমি যদি বড় আকারে দেখি, একটা বড় পিকচার খেয়াল করি, আপনি হয়তো আপনার প্রোগ্রামটা এলাকা ভিত্তিক করেছেন, কিংবা আপনি একটা জেলা ভিত্তিক কিংবা একটা দেশ ভিত্তিক করেছেন, যখনই আপনার এই প্রোগ্রামটা যদি সাকসেসফুল, ইন্টারন্যাশনালি ওয়েল মানে রিকগনাইজড একটা প্রোগ্রাম আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার এই প্রোগ্রামটা অন্য জায়গায় সাস্টেনেবল কিনা, অন্য জায়গায় এটাকে অ্যাপ্লিকেশন করা যায় কিনা, ডোনার এজেন্সিগুলো কিন্তু এটা চায়। তাইলে আপনার যদি রিসার্চের যে কম্পোনেন্ট গুলো এটা যদি স্ট্রং না হয়, আপনি যদি সেটা যদি না করতে পারেন, তাহলে আপনার যে আপনি মিসড অপরচুনিটি, আমি বলবো যে প্রোগ্রামে ওইভাবে যদি ডিজাইন করা না থাকে, পরবর্তীতে আলটিমেটলি আপনি প্রোগ্রামটা, নতুন কোনো প্রোগ্রাম বা এই প্রোগ্রামটা অন্য জায়গায় স্থাপন করতে গেলে আপনি কিন্তু যে লার্নিংটা এটা কিন্তু আর যায় না। কিন্তু যারা শুধুমাত্র প্রোগ্রামের সাথে জড়িত, এখন আমি যেহেতু রিসার্চের সাথে জড়িত ছিলাম, হয়তো অনেকেই আমার প্রোগ্রাম ওরিয়েন্টেড অনেকেই হয়তো বলেন যে রিসার্চার তো এই জন্য রিসার্চের পক্ষে কথা বলছেন, কিন্তু রিসার্চের কি আসলে দরকার আছে? আমরা তো ইয়ে থেকে শিখে বলতে পারবো। আমি আমার অভিজ্ঞতায় বলবো যে আসলে আমি খুবই রূঢ় বাস্তবতার মধ্যে পড়েছিলাম কয়েকবার, যে আসলে রিসার্চের কোনো দরকার নেই। আর এই 2 পাতার, কেউ আছেন এরকম ভাবে বলেন যে 2 পাতার এই ফাইন্ডিংস এর জন্য আপনার এই এত টাকা খরচ, আমার দরকার নেই, এখানে আমি আরো 1000 লোকের ইয়ে করে দিলাম,
এই টাকা দিয়ে উপকৃত হবে, মানে আপনার এই রিসার্চ এই 2 পাতা দিয়ে কিন্তু এই 2 পাতা আপনাকে এট দ্য এন্ড অফ দ্য ডে কিভাবে সহযোগিতা করবে সেটা হয়তো আপনার অভিজ্ঞতার সীমাবদ্ধতার জন্য হয়তো আপনি এটা করেছেন বলছেন। কিন্তু এই প্রোগ্রামটা অন্য জায়গায় অ্যাপ্লিকেশন করতে গেলে, অন্য দেশে যদি দেখাতে চান, আপনি যদি কোনো জায়গাতে এটা দেখাতে চান, তাহলে আপনি ওইটা করতে হবে। আবার প্রোগ্রামার আরেকটা জিনিস ভয় পায়, আমি রিসার্চের ক্ষেত্রে আমি দেখেছি যে রিসার্চ উইংটা রাখতে চায় না, রিসার্চ রাখতে চান অনেক সময়, কারণ রিসার্চ কম্পোনেন্টটা অনেক সময় বেশি সময় নিয়ে নেয়। বেশি সময় নিয়ে নেয় এই অর্থে, আপনি যখন আইআরবি বা ইথিক্যাল রিভিউ কমিটিতে ইআরসিতে যাবেন, যাওয়ার জন্য ওইখানে আপনার সময়, বাংলাদেশের যদি আমি খেয়াল করি যে ডিএমআরসি, সেখানে যে গেলেও আপনার 3 মাস থেকে 6 মাস লেগে যায়। আপনি আইসিডিআরবি, সেখানেও 2-3 মাস চলে যায়। আপনি ব্র্যাক, এরকম আমি বিভিন্ন প্রতিষ্ঠান যারা নাকি দেয় ইথিক্যাল রিভিউ, আপনাকে ওয়ার্ল্ড রিকগনাইজ যে প্রতিষ্ঠান যদি বলি যে বাংলাদেশের ক্ষেত্রে, সেই জায়গায় একটা সময় চলে যায়। তো প্রোগ্রামাররা আপনার থেকে তথ্য অবশ্যই চায়, তাদের প্রজেক্টে অনেক সময় এইটাও কিন্তু একটা দুর্বলতা প্রোগ্রামের, যে তারা কত টাকা লাগতে পারে সেই জায়গাতেও চিন্তার দুর্বলতা থাকে একটা। যখন তারা দেখে যে ধরেন একটা আরএফপি দেয়, যখন আরএফপি সার্কুলার উপরে লোকজন এটার জন্য অ্যাপ্লিকেশন করে, আপনার ভালো প্রতিষ্ঠানগুলো যখন দেয় তারা হয়তো একটা বড় অ্যামাউন্টের দিয়ে দেয়, অ্যামাউন্টের দেয় মানে হচ্ছে রিসার্চ যেহেতু তারা করে, তারা তাদের মতো করে ভালোভাবে কোনো কিছু করতে চায়, কিন্তু আপনার প্রজেক্টে হয়তো ওই টাকাটা ধরা নেই। এইটা একটা চ্যালেঞ্জ থাকে। আবার আপনার পুরো রিসার্চ প্রক্রিয়াটা করতে হয়তো 6 মাস থেকে 1 বছর লেগে যেতে পারে, কিন্তু আপনি হয়তো চিন্তা করেন যে 3 মাসের মধ্যে আমাকে কেন দেওয়া হচ্ছে না, বা 1 মাসের মধ্যে আমার রিপোর্ট দরকার, 1 মাসের মধ্যে এই তথ্য দরকার। এখন তথ্যটা আপনি পাওয়ার জন্য, প্রোগ্রামটাকে সাজানোর জন্য বা ইয়ে করার জন্য হয়তো আপনি করতে পারেন, কিন্তু আপনি যদি কোনো কিছু পাবলিকেশন করতে চান, কোনো যদি মানে সায়েন্টিফিক ওয়ার্ল্ডে যদি আপনাকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে আইআরবি প্রসেস মেনটেন করে, ইথিক্যাল রিভিউ কমিটি থেকে এটা পাস করে তারপরে কিন্তু আপনাকে করতে হবে, এবং সেটা ছাড়া আপনি কোনো রিসার্চ করতে পারেন না। এখন বলে যে না, অনেকে রিসার্চ তো হচ্ছে যেগুলো ছাড়া, অনেকেই বলে, রিসার্চারদের মধ্যে আমি দেখেছি, হ্যাঁ করে, আপনার মার্কেট রিসার্চের একটা বড় অংশ এই ইথিক্যাল রিভিউতে যায় না। বাংলাদেশে মানে আপনি শখানিক রিসার্চ অর্গানাইজেশন আছে যারা নাকি মার্কেট রিসার্চ করে, তারা বিভিন্ন বিষয়ে মানুষের কাজ করে, ছোট ছোট ইয়ে করে, কিন্তু সেটা বাংলাদেশ গভর্নমেন্ট হয়তো সঠিকভাবে জানেও না। এখন বিষয়টা হচ্ছে যে আপনি ওই প্রক্রিয়ার মধ্যে যেতে গেলে আপনার হয়তো সময় যায়, টাকা যায়, আপনার ফাইন্ডিংস হয়তো আপনি বলেন যে আমি তো বুঝেই গেছি, আমি প্রোগ্রাম যেহেতু 1 বছর ধরে চালাচ্ছি বা 2 বছর ধরে চালাচ্ছি, অনেক বিষয় হয়তো আপনি জানেন, কিন্তু সেইটাকে জানা হলেও আপনাকে সেটাকে প্রতিষ্ঠিত করতে হলে কিন্তু আপনার সেই রিসার্চটা জরুরি হয়। এবার প্রোগ্রামে যদি আমি চিন্তা করি, আমি ওই পার্ট থেকে আসতেছি অন্য জায়গায়, সেটা হচ্ছে যে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। আপনার যে কোনো প্রোগ্রামে অনেক বেশি রিস্ক হয়, এবং সেই রিস্ক থাকে, সেই রিস্কটা আপনার আইডেন্টিফাই করতে হবে প্রথম, তারপরে আপনাকে সেটা রিস্কটা কতটা রিস্কি সেটার জন্য অ্যাসেস করতে হবে আপনাকে, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা আপনার কিভাবে আপনি কন্ট্রোল করবেন, সেটা আপনি শুধুমাত্র একা না, আপনার কিন্তু এখানে প্রত্যেকটা যারা নাকি আপনার এই প্রোগ্রামের সাথে জড়িত, আপনার যদি 4টা-5টা, ধরেন আমার স্কুল নিউট্রিশন ফর অ্যাডাল্টস প্রজেক্ট, এটাতে মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ হেলথ, আমরা ব্র্যাক, এভাবে আমরা 4টা প্রতিষ্ঠান জড়িত। তাহলে আমি কোনো কিছু পরিবর্তন করতে গেলে বা কোন বিষয়গুলো আমি যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমাকে সবাইকে জানাইতে হবে, আমার স্টেক হোল্ডারকে জানিয়ে কিন্তু আমাকে করতে হবে আমি কি করতে যাচ্ছি, কি কেন করতে যাচ্ছি, সেই বিষয়গুলোকে কিন্তু চেঞ্জগুলো কিন্তু ওইভাবে করতে হবে। এবং আপনি কোনো ফাইন্ডিংস পাওয়ার পরে সেটাকে তাদের সাথে শেয়ার করে কিন্তু আপনাকে সেটাকে উপস্থাপন করতে হবে যে এটাকে এভাবে আমরা চেঞ্জ করতে পারি। এবং আপনি হয়তো যেভাবে চিন্তা করছেন, আপনি ভাইবেন না যে আপনি রিসার্চার বা আপনি প্রোগ্রামার, আপনি সবকিছু জানেন। আপনার জানার বাইরেও কিন্তু যে স্টেক হোল্ডার আছে যারা নাকি কাজ করছে, তারা হয়তো আপনাকে আরো ভালো, মানে আপনার এই ফাইন্ডিংসটাকে আরো শানিত করে দিতে পারে, এবং তখন আপনাকে এই কন্ট্রোলটা করতে হবে, এবং সেই কন্ট্রোলটা আপনি আবার রিভিউ করতে হবে যে আপনি যেভাবে করতে যাচ্ছিলেন বা যেটা করেছেন সেটা সঠিকভাবে হচ্ছে কিনা। স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, এখানে আমি স্টেক হোল্ডার আগে যেরকম আমি দেখেছি, আসলে স্টেক হোল্ডারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার থাকে, এবং প্রত্যেক স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট আপনার খুব বেশি জরুরি, এবং সবাই কিন্তু মিউচুয়ালি, আপনি যখন কোনো কাজ করবেন মিউচুয়ালি আসলে আপনার প্রত্যেকটা স্টেক হোল্ডারকে তার রোল অনুযায়ী তাকে কিন্তু কাজ করতে দিতে হবে। এবং সেই ক্ষেত্রে প্রজেক্ট চার্টার যখন তৈরি করবেন, আপনি যখন ওই কাজগুলো করবেন, সেই সময় সেটার যদি কোনো ধরনের পরিবর্তন আনেন, তাহলে আপনার প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে আপনাকে সেটা জানিয়ে সেটাকে
তাদের সাথে কথা বলে, তাদের সাথে ডিব্রিফ করে, তাদেরকে বুঝিয়ে আপনাকে সেটাকে চেঞ্জ করতে হবে, কিংবা আপনি কি করতে চাচ্ছেন, কিভাবে করতে চাচ্ছেন, সেটার জন্য কিন্তু স্টেক হোল্ডারের এঙ্গেজমেন্ট দরকার, এবং সেটা আপনার ম্যানেজও করতে হবে। এবং এই ম্যানেজের ক্ষেত্রে আপনার কমিউনিকেশন একটা বড় ফ্যাক্টর, এবং সেটা আপনাকে মেনটেন করতে হবে। আমি এটা অনেক ডিটেইল, আমি এদিকে যাচ্ছি না, আপনারা ইয়ে করে নেবেন। আমি এবার আসছি আসলে মেন্টরশিপ। আমি এবার আমার ব্যক্তিগত জায়গায় আসতেছি। আমার কাছে মনে হয় যে আমার এই চাকরির জীবনে রিসার্চ কিংবা প্রজেক্ট ম্যানেজমেন্ট যেখানে আপনি যান, আপনার মেন্টর দরকার। কিছুক্ষণ আগে বলছিল আমরা সোহেলানা বলছিল যে আসলে কি করবে না করবে, কিংবা আমি যদি গৌরবের কথা বলি 5 বছর লেগে গেছে, আমি কি করব না করব। এই জায়গাগুলোতে আপনাকে সহযোগিতা করতে পারে আপনার মেন্টর, এবং মেন্টর পছন্দ করবেন কি হবে সেটা একেবারেই আপনার চিন্তা করতে হবে, যে যেই লোকটাকে আপনি ভাবছেন সেই লোকটা কতটা ফ্লেক্সিবল, সেই লোকটার কাছে কতটা আপনি অ্যাক্সেসিবল, সেই লোকটা যেই আপনি যেভাবে চাচ্ছেন সেটা বুঝতেছে কিনা, তাকে আপনি যখন চাচ্ছেন পাচ্ছেন কিনা, এগুলো অনেকগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হয়। আমি যদি খেয়াল করি, ইউরোপিয়ান মেন্টরিং এন্ড কোচিং কাউন্সিল একটা সংজ্ঞা দিয়েছে, এই ডেভেলপমেন্ট প্রসেস ইন হুইচ এ মোর এক্সপেরিয়েন্স পারসন, আমি অবশ্যই মেন্টর হবে এক্সপেরিয়েন্স পারসন, শেয়ার দ্য নলেজ, এবং মেন্টর আপনাকে তার শেয়ার, আমি তার নলেজ যেটা আছে সেটা শেয়ার করবে, এবং সেটা অবশ্যই কনটেক্সট অনুযায়ী, আপনি যেটা চাচ্ছেন সেটা অনুযায়ী, এবং আপনাকে শেখাবে। এবং কখনো কখনো মেন্টর, আমরা মেন্টর বলতে সিনিয়রই বুঝি, কখনো কখনো মেন্টর আপনার সমবয়সী হতে পারে, কখনো কখনো তারা সমবয়সী, কিংবা আপনার পিয়ার, আপনার যেই কাজ করছেন, আপনি হয়তো একটা প্রোগ্রাম চালাচ্ছেন, আর একটা প্রোগ্রাম হয়তো আরেকজন চালাচ্ছেন, দুজন প্রজেক্ট ম্যানেজার, আপনি চিন্তা করলেন যে ওর কাছে যাবো কেন, ও আমারটা কি বুঝবে, আমি সবকিছু বুঝি। এই বিষয়টা থেকেও বেরোয় আসতে হবে, মানে আমাদের চিন্তাটা অনেক বেশি ওপেন মাইন্ডেড হতে হবে, যাতে করে আপনি, হতে পারে সে আপনার থেকে এক্সপিরিয়েন্স, আপনার থেকে ভালো বুঝেন, কিন্তু হয়তো পজিশনে আপনার থেকে ছোট, কিংবা আপনার মানে পজিশনে ছোট না, মানে আপনার সমবয়সী বা আপনার সমান। এখন সেই বিষয়গুলো আপনাকে রাখতে হবে। এবং আমি যদি খেয়াল করি যে মেন্টরিং ক্ষেত্রে যেটা বলছিলাম, যে অনলাইন রিলেশনশিপ ইউজুয়ালি কোচ এবং মেন্টর, এই দুটার মধ্যে পার্থক্য আছে। আমরা কোচ কাকে বলবো, মেন্টর কাকে বলবো, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ বোঝা। আমরা যদি মেন্টর ক্ষেত্রে খেয়াল করি, যে তাকে আপনি সবসময় পাবেন, যে কোনো সময়, মানে আপনার একটা রিলেশনশিপ থাকবে সবসময়। আমরা কোচিং এর ক্ষেত্রে কোচ রিলেশনশিপ সেট ডিউরেশন রেগুলারলি রিকন্ট্রাক্টিং, আপনি আবার তার সাথে যান। বিশেষ করে আমরা খেলার কথা যদি চিন্তা করি, ফুটবলের কোচ একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে রাখা হয়েছে, কিংবা আপনার অফিসে কোনো কোচ আনা হলো যে আপনাকে কোনো বিষয় শেখানোর জন্য, সে একটা কন্ট্রাক্টের মাধ্যমে আসে এবং সেই তাকে শেখায়। কিন্তু মেন্টর, তার কাছে আপনি যে কোনো সময় যে কোনো বিষয়ে, এবং সে এমপ্যাথেটিক হবে, সে আপনাকে বুঝবে, হয়তো আপনাকে হয়তো ক্রিটিক্যালি সমালোচনা বা আপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে, যেটা নাকি আপনাকে মনে হতে পারে যে আমার এগেইনস্টে বলতেছে, এটা কি ঠিক করতেছে, কিন্তু আপনি তাকেই নিবেন যাতে করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং আপনাকে যখন মেন্টর বলবে, যে বিষয়গুলো বলবে, আসলে সে আপনার জন্যই বলবে, এবং সেই ধরনের লোককে আপনি আসলে ইয়ে করবেন। ঠিক আছে, আমি টিম ওয়ার্ক একটা বড় ফ্যাক্টর যে কোনো কাজের ক্ষেত্রে, এটা রিসার্চ হোক, প্রোগ্রাম হোক, টিম ওয়ার্ক ছাড়া আপনি একা একা অনেক কাজ করতে পারবেন, কিন্তু টিম যদি আপনাকে সহযোগিতা না করে, আপনার কাজ, মানে আপনি দিনে রাতে 24 ঘন্টা কাজ করে হয়তো শেষ করতে পারবেন না। এবং টিমকে শুধু কাজ করার কথা বললেই হবে না। আপনি ধরেন আপনি প্রজেক্ট ম্যানেজার, কিংবা আপনি হচ্ছেন যে প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজার, এখন আপনার টিমে অনেক প্রজেক্ট ম্যানেজার আছে, প্রোগ্রাম ম্যানেজার আছে, তারা যদি আপনাকে সময় মতো সঠিক বিষয়টা শেয়ার না করে, আপনাকে ভয় পায়, কিংবা আপনার সাথে কথা বলতে গেলে আপনি সবসময় তাকে ঝাড়ি দেন, তাকে আপনার কর্কশ ভাষায় কথা বলেন, কিংবা আপনি তাকে সবসময় নেগলেক্ট করে কথা বলেন, সে আপনি যতই তাকে ওপেন করে দিবেন একটা ফোরামে, যে আচ্ছা তুমি বলো, তোমার থেকে শুনতে যাচ্ছি, আপনার ওই আগের রিলেশন যদি খারাপ হয়, আপনি কিন্তু তাহলে আর টিম ওয়ার্ক করতে হবে না। টিম ওয়ার্ক করতে গেলে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু, একজনের দায়িত্ব আরেকজনকে বুঝিয়ে নিতে হয়, একজন আরেকজনের সময় মতো। কারণ আমরা তো সবসময় সুস্থ থাকবো তা কিন্তু না। আপনি যদি টিম ওয়ার্ক হয়, তাহলে কি হয়, যে আপনি অনুপস্থিত, কিন্তু আপনার কাজটা হয়তো আরেকজন হয়তো আপনাকে এটা সামনে নিয়ে যাবে। কারণ প্রজেক্টের একটা টাইম লাইন ধরা আছে, আপনি 15 দিনের জন্য হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, একটা বড় অসুখ হয়েছে, আপনি কাজ করতে পারছেন না, এখন এই 15 দিনে হয়তো অনেক কিছু করার কথা ছিল। আপনার যদি টিম ওয়ার্কে ওইরকম টিমের মেম্বাররা আগে থেকে অকিউপাইড থাকে, মানে আপনার এই বিষয়গুলো জেনে থাকে, তাহলে হচ্ছে কি আপনি ওই সহযোগিতাটা পাবেন।
তাইলে আমার মনে হয় টিম ওয়ার্কটা, এবং রিসার্চের ক্ষেত্রে ধরেন আপনি রিসার্চ করতে গেছেন, সেখানেও টিম ওয়ার্ক দরকার। যদিও প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা, হয়তো ইন্টারভিউ নেওয়ার জন্য আপনার জন্য বলবো যে আপনি আজকে 5টা করবেন, উনি হয়তো বলবে যে মানে আপনার 5টা করার কথা, আপনার 5টা করার কথা, আপনার 5টা করার কথা, এইভাবে হয়তো আপনি ইয়ে করেছেন সার্ভের ক্ষেত্রে। আবার আপনার হয়তো কোয়ালিটি রিসার্চের যদি আমি চিন্তা করি, আপনার হয়তো 3টা মহিলার ইন্টারভিউ নেওয়ার কথা, আপনি যে জায়গাতে গেছেন ওই জায়গাতে পান নাই। আপনার যদি টিম ওয়ার্ক ভালো হয়, আপনার সাথে রিলেশন থেকে, আরেকজন হয়তো আরেকটা গ্রামে গেছে বা আরেকটা ইউনিটিতে বা আরেকটা জায়গায় গেছে, সে হয়তো আপনাদের যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়ার সাথে মিলে যাচ্ছে, সে তখন হয়তো তার একটা বেশি করতে হলো, সে কিন্তু তখন সেটা করে ফেললো। আমার কথা হচ্ছে যে সেগুলো আপনার আমার মানে টিম ওয়ার্কটা খুব জরুরি। আমি এবার কমিউনিকেশনের কথা বলবো। আসলে টিম ওয়ার্কের ক্ষেত্রে বা সবকিছুর ক্ষেত্রে এটা অনেক বেশি জরুরি। কমিউনিকেশন একটা বড় ফ্যাক্টর। আজকে আমরা যে কথাগুলো বলছি, আপনারা হয়তো যারা দেখছেন তারা হয়তো দেখছেন যে আসলে আমি কিভাবে কথা বলছি, আমি কিভাবে উপস্থাপন করছি, আমার হাত কয়বার নড়ছে, আমার চোখ কতবার ইয়ে করছে, মানে এইটা একটা ফ্যাক্টর। আবার আপনি যদি চিন্তা করেন যে এই কমিউনিকেশন, আজকের এই কমিউনিকেশনে আমাদের একটা রিলেশন, যেটা বলছিলেন যে পিডিপি হয়তো আমাদেরকে সহযোগিতা করবে, আমাদের ইয়ে ভাইয়ের দরকার, যে সহযোগিতা দরকার, যে আমি কিভাবে অবজারভেশন, এই যে একটা কমিউনিকেশনের মাধ্যমে তৈরি হয়ে যাচ্ছে। আবার আমরা বিভিন্নভাবে কমিউনিকেশন করি, আমরা ফেসবুকে কমিউনিকেশন করছি, আমরা টুইটারের মাধ্যমে কমিউনিকেশন করছি, আমরা লিঙ্কডইনের মাধ্যমে কমিউনিকেশন করছি, এক একভাবে করি। এবং কমিউনিকেশন একটা বড় ফ্যাক্টর। এবং আপনার আমার সম্পর্ক কতটা সুমধুর তার উপর নির্ভর করে কিন্তু ভবিষ্যৎ এই অর্থে যে আপনি কিন্তু প্রজেক্ট বা আপনি রিসার্চার হলেও আপনার কিন্তু একটার পর আরেকটা প্রজেক্ট দরকার। আপনার একটা রিসার্চ শেষ হলে, এটা তো গভর্নমেন্ট চাকরি না, বা গভর্নমেন্ট চাকরিতে যে এটা সুযোগ আছে যে আপনি প্রমোশন পেয়ে যাচ্ছেন, একটার পর একটা প্রমোশন পাচ্ছেন, এবং সেখানেও কিন্তু কমিউনিকেশন জরুরি। আপনি আপনার বসের সাথে, মানে আপনার যে হায়ার ইয়ে আছে তার সাথে আপনার রিলেশন কেমন, আপনার জুনিয়রদের সাথে আপনার রিলেশন কেমন, এগুলো কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে। তাইলে আমার মনে হয় যে এইটাও একটা বড় জায়গা হতে পারে, কমিউনিকেশন সেক্টরটা, যেটা নাকি পিডিপিও এটা চিন্তা করতে পারে, কমিউনিকেশন নিয়ে হয়তো পরবর্তীতে আরো ডিটেল ইয়ে করতে পারে। আমি জাস্ট একটা পোস্টার দেখে যাচ্ছি, এই একটা কমিউনিকেশন। আপনি এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আপনি খেয়াল করে দেখেন, ক্লিয়ার, আই ওয়ান্ট ইউ ফর ইউএস আর্মি। এটা ইউএস আব্রাহাম লিঙ্কন সম্ভবত এই ছবিটা, এবং সেটা দিয়ে আপনার কিন্তু দেখানো হচ্ছে যে সে ওই সময় আসলে আপনার ইউএস আর্মিতে লোক দরকার, সেই রিক্রুটমেন্টের জন্য ক্লিয়ার কমিউনিকেশন, মানে একটা পোস্টার দিয়ে বোঝানো যাচ্ছে। এবং আমরা কিন্তু এখন ডেভেলপমেন্ট সেক্টরেও আমাদের রিসার্চ ফাইন্ডিংসটাকে আমরা ইনফোগ্রাফিকের মধ্যে নিয়ে আসি, বিশাল রিসার্চ পেপার, বিশাল কিছু, আমরা জাস্ট অল্প কথায় এই কমিউনিকেশনের মাধ্যমে এক পেজের মধ্যে আমরা কিন্তু আমাদের প্রোগ্রামটাকে দিয়ে দিই। আবার যারা মনিটরিং ইভ্যালুয়েশনে আছেন কিংবা রিসার্চে আছেন, যারা প্রেজেন্টেশন দিতে চান, আমি এই যে প্রেজেন্টেশন তৈরি করলাম, এইটাও একটা কমিউনিকেশনের বড় জায়গা। এবং আপনার যারা রিসার্চার, যারা নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রেজেন্টেশন দিতে চান, অনেকে ওরাল প্রেজেন্টেশন দেন, সেখানে হয়তো এরকম ভাবে প্রেজেন্ট করেন, আবার অনেকে আবার পোস্টার প্রেজেন্টেশন করেন, সেটাও তো একটা কমিউনিকেশনের মাধ্যম। এবং আপনার পুরো রিসার্চটা কিভাবে করেছেন আপনি কিন্তু একটা পোস্টার মাধ্যমে দেখান। মানে আমি এরকম হলে কেমন হয়, আই ওয়ান্ট ইউ ফর বাংলাদেশ, মানে ক্লিয়ার, একটা ক্লিয়ার মেসেজ আমি বাংলাদেশের জন্য। আমি মনে করবো যে আমরা সবাই মিলে ডেভেলপমেন্ট সেক্টরের কাজ করি কিংবা রিসার্চের কাজ করি, আমরা সবাই মিলে বাংলাদেশের জন্য কাজ করতে পারি আর কি। আমরা চিঠির মাধ্যমে, আমি যেটা বলছিলাম যে চিঠি একটা বড় মাধ্যম। আপনি কি করতে পারেন, আমি আমার জায়গা থেকে আমার পরামর্শ হচ্ছে যে আপনি যাদেরকে মনে করবেন যে যাদেরকে মনে করবেন না সেটা বলবো না, কিন্তু যাদেরকে আপনার যে সেক্টর, সেই সেক্টরে যারা যারা কাজ ভালো করছেন, যারা তাদের সাথে একটা রিলেশন তৈরি করা, এবং তাদেরকে আপনার যদি নির্দিষ্ট কিছু মানুষ থাকে যে তারা আপনার হয়তো একটা বড় লিস্ট করলেন যে এই লোকগুলো হচ্ছে আমার জন্য জরুরি বা আমার এই সেক্টরে কাজ করেন, সুতরাং তাদের সাথে আমার একটা কমিউনিকেশন দরকার, আপনি তাদেরকে চিঠি দিতে পারেন, আপনি চিঠির মাধ্যমে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন। এর মধ্যে হয়তো আপনি যদি 30 জনের লিস্ট করেন, তার মধ্যে হয়তো দেখবেন যে 10 জনকে দেখবেন আপনার কাছে মনে হবে যে না, তাদের সাথে আপনার সবসময় রিলেশন থাকা দরকার, সেটা মেন্টরশিপের জন্য, তাদের থেকে কিছু তথ্য নেওয়ার জন্য, তাদের থেকে আপনার নেওয়ার জন্য। আপনার কিন্তু এই কমিউনিকেশন মাধ্যম, আপনার ফেসবুক পেজ বা অন্যান্য মাধ্যম কিন্তু আপনি কিন্তু মেসেঞ্জার, বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনি কমিউনিকেশন রাখতে পারেন। আর এই কমিউনিকেশনের ক্ষেত্রে একটু বলে নিচ্ছি, আসলে দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, তারপরে বলছি, আমরা যারা আজকে চাকরি দেওয়ার ক্ষেত্রে বা চাকরি নেওয়ার ক্ষেত্রে এই ফেসবুক পেজ কিংবা লিঙ্কডইন পেজ কিংবা টুইটার, এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে এই অর্থে যে এখন শুধুমাত্র আপনার রিজিউমটাই দেখবে না, আপনার সিভিটাই শুধু দেখবে না, আপনি
যখন কোনো জায়গাতে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেন তখন কিন্তু আপনার এই ফেসবুক পেজে আপনার যে ইয়েটা আছে আইডিটা ঢুকে কিন্তু এখন এইচআর থেকে কিন্তু এগুলো দেখা হয় এবং এগুলাকে দেখা হয় যে আপনি আপনার দর্পণ কিন্তু হচ্ছে যে আপনার ফেসবুক পেজ। আপনার ফেসবুকে কিন্তু আপনি কি করছেন না করছেন, কিভাবে করছেন, কাদের সাথে কথা বলতেছেন, পলিটিক্যাল বিষয় নিয়ে কি কথা বলছেন, ধর্মীয় বিষয় নিয়ে কি কথা বলতেছেন, নারীদেরকে কিভাবে দেখছেন, জেন্ডার ইস্যুতে আপনার কি ধরনের মন্তব্য। আমরা তো নানা সময় নানাভাবে নানা পোস্ট দিয়ে থাকি, কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে উপস্থাপন করছেন সবাই সামনে নিজেকে, আপনার কমিউনিকেশনটা কিন্তু ওইটা কিন্তু রিফ্লেক্ট করে। সুতরাং আমাদেরও একটু চিন্তা করা উচিত, যদিও ফেসবুক বলা হয় যে পার্সোনাল বিষয়, কিন্তু তারপরেও আমাদের মাথায় রাখা উচিত এইটা এখন কিন্তু ওয়াইডলি ইউজ হচ্ছে যে কোনো ডেভেলপমেন্ট সেক্টরে, রিসার্চের সেক্টরে আপনাকে আসলে আপনার প্রতিষ্ঠান রিক্রুট করবে কিনা সেটাও আপনার মাথায় রাখা উচিত। আপনাকে ভালো প্রেজেন্টেশন দিতে জানতে হবে। আপনি যদি লিডারশিপের দিকে যেতে চান, আপনি যদি ভালো কিছু করতে চান, আপনি শুধুমাত্র ডেটা কালেকশন করলেই হবে না। আপনার চরম প্রক্রিয়া শুরু হবে। আপনি প্রোগ্রামে যান, রিসার্চে যান, যেখানে যান, আপনি ব্যবসায় যান, আপনি কিভাবে আপনার প্রোডাক্টটাকে সেল করছেন, আপনাকে ভালো প্রেজেন্টেশন দিতে জানতে হবে, আপনাকে সেটাকে উপস্থাপন করতে জানতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার প্রোগ্রেসটা দেখতে পাবেন। আপনি ধীরে ধীরে আপনার প্রোগ্রেস, এই কোয়ালিটি, আপনার প্রেজেন্টেশন স্কিল, আপনার টিম ওয়ার্ক, এগুলো কিন্তু আপনার দীর্ঘদিন ধরে কিন্তু তৈরি করতে হয়। ধীরে ধীরে আপনাকে শিখতে হবে, জানতে হবে। আপনাকে জেনে আপনার হয়তো কোনো একটা সময় সুযোগ দিয়ে দেবে আপনার যে সুপিরিয়র আছে, যে আছে প্রজেক্ট ম্যানেজার আছে, বা যে আছে আপনার উপরে, সে হয়তো বলবে আচ্ছা ঠিক আছে, আজকে গৌরব, আজকে তুমি এই বিষয়ে একটা প্রেজেন্টেশন দিয়ে দাও। আপনার হয়তো ওইটাই একটা সুযোগ হয়ে যাবে যে আপনি ভবিষ্যতে আপনার পজিশনটাকে চেঞ্জ করার। কারণ ওইটা যদি আপনি ভালো উপস্থাপন করেন, হয়তো ওইটাই আপনাকে সামনে নিয়ে যাবে, আপনার বড় বড় বসরা হয়তো দেখে রাখবে। আমি বলবো যে এটা। আর তারপরে আসতেছি আমি আসলে চ্যালেঞ্জ নিয়ে। আমরা নানা ধরনের চ্যালেঞ্জে আসতেছি। সময় কম বলে হয়তো আমি দ্রুত কথা বলে যাচ্ছি, সেজন্য আমি দুঃখিত। কিন্তু রিসার্চের ক্ষেত্রে আমার কাছ থেকে আমার যে চ্যালেঞ্জগুলো মনে হয়েছে, রিসার্চ, আপনি যখন ডেটা কালেকশন করেন, আপনি চাচ্ছেন যে আপনি নিজেকে রিসার্চার হিসেবে গড়ে তুলবেন, কিন্তু আপনার যে পিআই আছে, আপনি যার সাথে কাজ করছেন, আপনি নতুন কোনো আইডিয়া দিচ্ছেন, সে হয়তো সেই আইডিয়াটাকে সে পছন্দ করছে না, যে কিংবা সে লেখার সুযোগটা আপনাকে করে দিচ্ছে না, কিংবা আপনার প্রজেক্টটা 6 মাসের আপনার শেষ হয়ে যাচ্ছে, আপনি নতুন কি করবেন? আপনার তো 6 মাস পর পরই আবার নতুন করে মানে আরেকটা প্রজেক্টে ঢোকার জন্য চিন্তা করতে, মানে অন্য জোগানোর জন্য চিন্তা করতে হয়। এইটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের রিসার্চারদের ক্ষেত্রে, বিশেষ করে। কারণ রিসার্চ 2 বছর 3 বছরের রিসার্চ প্রোগ্রাম প্রজেক্ট কিন্তু কমই থাকে। 6 মাস, 3 মাস, 5 মাস, 1 বছর এরকম রিসার্চ থাকে। তাহলে প্রতিবারই আপনাকে কিন্তু আবার নতুন করে চিন্তা করতে হয় নতুন জব নেওয়ার জন্য। তাহলে আপনার যে, কিন্তু আমি বলবো যে এগুলো হওয়ার পরেও কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে আপনি রিসার্চার হিসেবে গড়ে উঠবেন। সেই জন্য আপনাকে কনসেপ্ট, যে এটা বললাম যে কনসেপ্ট আপনাকে লিখতে জানতে হবে, কনসেপ্ট পেপার। আপনাকে প্রপোজাল লিখতে জানতে হবে, যে প্রপোজাল গুলো আপনাকে দিয়ে কাজ করানো হচ্ছে, সেই প্রপোজাল গুলো দেখে আপনাকে তৈরি হতে হবে। আপনাকে জানতে হবে যে ওই প্রজেক্ট গুলো, ওই যে আমার যে সুপারভাইজার আছে উনি যেটা পাস করে গেছেন, সেই প্রজেক্ট গুলো কি ধরনের, সেখান থেকে আপনি বড় লার্নিং পেয়ে যাবেন। সে তো আপনাকে অবশ্যই শেয়ার করবে, এবং যদি শেয়ার না করে আপনি অন্যান্য আপনার আশেপাশে অন্যান্য রিসার্চারকে দেখবেন, তারা হয়তো বিভিন্ন প্রপোজাল আপনাকে সহযোগিতা করবে। আপনার একজন থেকে না পেলে তার কাছেই দিতে হবে এমন কথা নাই। আমি মনে করি যে অন্যান্য জায়গায়ও আপনাকে কমিউনিকেশন করতে হবে, আপনার সম্পর্ক তৈরি করতে হবে, আমাকে জানতে হবে যে আপনি কি কি দরকার। রিসার্চে আরেকটা বড় চ্যালেঞ্জ, আপনার ফান্ডিং একটা বড় ফ্যাক্টর, আপনার চাকরি একটা বড় ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে আপনি রিসার্চে শুধু ডেটা কালেকশন করেছেন নাকি অ্যানালাইসিস হেল্প করেছেন। এখন পেপার পাবলিকেশনের ক্ষেত্রে আপনার যদি নিজের নামটা না যায়, তাহলে আপনি কখনোই কিন্তু আপনি রিসার্চার হিসেবে গড়ে উঠলেন না। তাহলে আপনার কিন্তু ওইটাও আবার সেই সুযোগটা হয়তো আপনার যে সুপারভাইজার সে হয়তো নাও দিতে পারে, কারণ তার কাছে মনে হতে পারে যে আপনি নতুন ভাবে গড়ে উঠলে, বা আপনি যদি একজন রিসার্চার হয়ে যান, তাহলে কখনো কখনো আমাদের মধ্যে আমি অনেককেই দেখেছি থ্রেট ফিল করে। কিন্তু আপনি যদি গ্লোবালি চিন্তা করেন, আপনি যে এখানেই শুধু রিসার্চ করবেন তা না। আমি যখন আইসিডিবিতে ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে আইসিডিবি সব, আইসিডিবি ছাড়া কোনো কিছু আর নতুন জায়গা নেই। আমি সবসময় ভাবতাম, ভয় পেতাম, কিন্তু আইসিডিবি ছাড়াও কিন্তু নতুন জগৎ আছে। মানে আমি যখন ইফরিতে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটে আসলাম, আমি দেখলাম যে এখানে নতুন একটা দিগন্ত। আবার এখানে আসার পর আমি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের সাথে যখন আমার যোগাযোগ হলো, আমার কাছে মনে হলো যে এটা তো আরো একটা বড় জায়গা, এবং সেখানেও রিসার্চের বহু জায়গা আছে। এখন তার মানে আমি বলছি যে আসলে আপনাকে
চাকরি থাকুক বা না থাকুক, আপনাকে যদি আপনি রিসার্চার হতে চান, আপনার সেই লক্ষ্যটা থাকতে হবে, এবং সেই লক্ষ্যের জন্য যা যা করা দরকার, আপনাকে কনসেপ্ট রাইটিং জানতে হবে, আপনাকে প্রপোজাল রাইটিং কিভাবে করে জানতে হবে, আপনাকে একটা গাইডলাইন কিভাবে তৈরি করতে হয়, আপনাকে কোশ্চেনিয়ার কিভাবে করতে হয়, সার্ভে কোশ্চেনিয়ার কিভাবে করতে হয়, যদি সেটা মিক্সড মেথড হয় তাহলে সেটা কিভাবে করতে হয়, অবজারভেশনের চেকলিস্ট কি হবে সেগুলো কিভাবে করতে হবে। এরপরে আপনাকে এই যেটা পাবেন সেটাকে আপনি কিভাবে অ্যানালিসিস করবেন, সেটা কোয়ান্টিটেটিভ হলে আপনার এসপিএসএস স্টেটা সেগুলো সম্পর্কে জানতে হবে। এবং এই চ্যালেঞ্জগুলো পার হওয়ার পরেও আপনি সব অ্যানালিসিস করে দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আবার দেখা যায় যে অনেক রিসার্চাররা, বড় বড় রিসার্চাররা আমি দেখেছি যে তাদের সহকর্মী হয়তো অনেক কিছু করে দিয়েছে যেটা তারা কিন্তু কোথার হওয়ার যোগ্য সেটা কিন্তু অ্যাক্সেসটা দেয় না। সেটা অনেক সময় রিলেশনের জন্য হয় না, মানে আপনি সবকিছু করেছেন সেটা করে না, সেই চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ। এবং সেটা করার জন্য আপনার অবশ্যই কমিউনিকেশনটা ভালো হতে হবে, আপনার সুপারভাইজারের সাথে সম্পর্কটা ভালো করার চেষ্টা করতে হবে, তার কাছ থেকে চাইতে হবে যে আমাকে একটা সুযোগ করে দেন, মানে না চাইলে কিন্তু আপনি সেই সুযোগটা সে দিবে না। কিংবা কখনো কখনো আপনি চান নাই কিন্তু সে কিন্তু আপনাকে টেস্ট করতে পারে, যে আপনাকে কোনো একটা ছোট্ট রাইট আপ দিয়ে আচ্ছা সে লিখতে পারে কিনা সে দেখতে পারে। এখন সেই সময় কিন্তু আপনাকে যোগ্যতা প্রমাণ করতে হবে, এইটা করে কিন্তু আপনাকে তৈরি হতে হবে। এই রিসার্চের ক্ষেত্রে এই চ্যালেঞ্জ। আবার আপনি প্রোগ্রামে আসেন, প্রোগ্রামে আমি যখন আসলাম আমার কাছে মনে হচ্ছে যে এটাও আরেক ধরনের চ্যালেঞ্জ। এখানে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ইভেন কি বলা যায়, আপনি একটা তো ডিজাইন থাকেই, ধরেন আমি একটা ডিজাইনের মধ্যে এসে পড়েছি, আমাকে কাজ করতে হবে, সেখানে ফান্ডিং থাকবে কি থাকবে না, কতদিন ফান্ডিং আছে। যেমন আমি যখন ইফিস ছেড়ে আসি, আমি 8 মাসের একটা প্রজেক্টে আসি, রিসার্চের প্রজেক্টে, যেটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন অফ নিউট্রিশন ইনটু ব্র্যাক প্রোগ্রাম। ব্র্যাকের যে 8টা প্রোগ্রামে কিভাবে আমি নিউট্রিশনকে ইন্টিগ্রেট করতে পারি, মানে তাদের মেইন স্ট্রিম করতে পারি, সেটার জন্য আমি রিসার্চ করেছি, এবং সেইটাতে আমি 8 মাসের জন্য চলে এসেছি। সেটা আবার আমাকে সুযোগ করে দিয়েছে পরবর্তীতে আমার এই চাকরির চেঞ্জ করার, কারণ নিউট্রিশন ইন্টারন্যাশনাল অন্য প্রজেক্ট ছিল যেটা রিসার্চ আমাকে করা হয়েছে। এখন প্রোগ্রামে আসার পর যেটা হয় যে রিসার্চের এনভায়রনমেন্ট, আমি 16 বছর ধরে এক ধরনের এনভায়রনমেন্ট, এখানে আসার পর আরেক ধরনের এনভায়রনমেন্ট। এখানে একটা কম্পিটিটিভ একটা ভূমিকা আছে। অনেক সময় দেখা যায় যে আমি রিসার্চারদের মধ্যে এরকম দেখিনি যে একজন আরেকজনের পিছনে লেগে থাকে, কিন্তু এখানে এসে আমার কাছে মনে হয়েছিল যে আমি অনেকের সাথে কথা বলেছি পরবর্তীতে, শুধুমাত্র আমার প্রতিষ্ঠান বলবো না, আমি অন্যান্য প্রতিষ্ঠানে দেখেছি যে এক ধরনের নিজেকে প্রতিষ্ঠিত করতে যে আরেকজনের ক্ষতি করা। আমি সবকিছু জানি, আমি সবকিছু বুঝি, সেটাকে প্রতিষ্ঠিত করতে যে অনেক সময় হয়ে যায় যে এটা অনেকেই করে ফেলে। জি মাহবুব ভাই, সেটাকেও আপনাকে কিন্তু আপনারা যদি জি শেষের দিকে চলে এসেছি। আচ্ছা হ্যাঁ, মানে আমরা প্রথমত টাইম ক্রস করে ফেলেছি, তবু হচ্ছে যে আমরা আরেকটা, আপনি শেষ করবেন সমস্যা নেই, আমরা একটা প্রশ্ন নিব। মাহজাবিন খান আছেন, মাহজাবিন আপনি যদি আপনার প্রশ্নটা করতেন। জি প্লিজ। থ্যাংক ইউ। আসলে হচ্ছে মানে মাহবুব ভাইকে অনেক থ্যাঙ্কস, মানে অনেক নাইস একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আর অনেক বড় একটা পার্ট ছিল কমিউনিকেশন, এটা আমার জায়গা, সো আমার খুব ভালো লাগে কেউ এটা নিয়ে কথা বললে, কারণ এটা অনেক ক্ষেত্রেই মানে সব জায়গাতে অনেক বেশি নেগলেক্টেড আর কি। এখন অবশ্য যুগ চেঞ্জ হয়ে গেছে বলে অনেকে প্রায়োরিটি দিচ্ছে আর কি, যে কমস অনেক বেশি প্রায়োরিটি পাচ্ছে। আমার যেটা বলার জায়গা ছিল, আপনি অনেক কিছু কভার করছেন, মানে খুবই প্র্যাকটিক্যাল আর কি, যে ওয়ার্ক প্লেসের এনভায়রনমেন্ট, কনফ্লিক্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিসার্চ, এথিক্যাল প্রিন্সিপালস, অনেক কিছু। যদিও আমি শুরু থেকে অনেক জায়গা মিস করছি, মানে শুরু থেকে ছিলাম না আর কি, তো মানে যতটুকু দেখছি আমি মানে এগুলো মানে আমি নোটিস করছি। আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আমরা বারবারই মানে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা বলি যে আমাদেরকে আরো স্ট্রং হতে হবে, আমাদেরকে শিখতে হবে, তারপর হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ নিয়ে থাকলে হবে না, মিক্স মেথডের জায়গাগুলোকে বুঝতে হবে, স্ট্যাটিস্টিক্যাল ডেটা সম্পর্কে আইডিয়া নিতে হবে, কারণ এটা এখন রিয়ালিটি আর কি। কিন্তু আমার যেটা তো আমার আরেকটু না বুঝছি, আমি হয়তো শেষে আইছি বা এসে হয়তো ওখানে জয়েন করছি, তখন দেখলাম যে কোয়ালিটি পেজন্য হয়তো আমার গেছে। তো যাক, আমার আরেকটু জানার ছিল যে অ্যাকশন রিসার্চ সম্পর্কে, আসলে এটা মানে এইটা সম্পর্কে যে বেসিক একটা আইডিয়া আমার দিলে ভালো হতো। অ্যাকশন রিসার্চ। ধন্যবাদ সালমান। অ্যাকশন রিসার্চ নিয়ে আসলে টোটালি আলাদা একটা সেশন হওয়া সম্ভব, আমরা এটা মাথায় রাখলাম।
আমরা হয়তো একজন রিসার্চ নিয়ে পরবর্তীতে আমরা আরেকটা হয়তো সেশন করব। মাহবুব ভাই আপনি যদি জাস্ট শেষ করেন 2-3 মিনিটের মধ্যে। আমি কি যেহেতু এই কোশ্চেনটা আচ্ছা আচ্ছা আমি শেষের দিকেই আসছি। আমি একটু সাওয়ান ভাই, আমার মনে হয় যে আপনি যে বিষয়টা বলেছেন সেই বিষয়টাতে আমরা পরবর্তীতে এই বিষয় নিয়ে কাজ করতে পারি এবং কথা বলতে পারি। আমার মনে হয় আজকে যে বিষয়টা একেবারেই হচ্ছে যে আসলে আমি গত 20 বছর ধরে রিসার্চ এবং প্রোগ্রামের সাথে নানাভাবে জড়িত, সেই জন্য হচ্ছে যে আসলে বিষয়টাকে এভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখান থেকে যদি আপনাদের কিছু লার্নিং হয় বা আমার সাথে যোগাযোগের মাধ্যম তৈরি হয়, সেজন্য আমি আমার কাছে মনে হয়েছে যে সেটা একটা মাধ্যম হতে পারে আর কি। ওকে ওকে, থ্যাংক ইউ। এখন যেটা বলছিলাম যে মাহাজাবিনের, ধন্যবাদ মাহাজাবিন আপনি এই বিষয়টা বলার জন্য। আমি দায়িত্ব নিয়েই বলছি, আসলে এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরেই আলাপ হচ্ছে। আমার মনে হয় যে আমি ইউনিভার্সিটিতে পাস করার পর থেকে এই বিষয়টা নানাভাবে কথা হচ্ছে যে আসলে রিসার্চ কয়জন শিক্ষক হতে পারে, শিক্ষকের বাইরে যারা আছে তারা কি করবে। এখন একটা একাডেমিক তো শুধু দায়িত্ব না যে আসলে সেখানে বাজারে কি দরকার সেটাও এক অর্থে সঠিক, এবং আপনার মধ্যে নির্বিজ্ঞানের জ্ঞান কাণ্ডটা ঢুকিয়ে দেওয়া, মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া, সেটা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য, একটা জ্ঞান কাণ্ড তৈরি, সেটাও আমি ঠিক মানছি। তারপরে যে বিষয়গুলো আছে সেগুলো তৈরি করার জন্য আসলে আমরা ফর্মালি ওইভাবে কোনো কিছু তৈরি করিনি, কিন্তু বারবারই আমরা ইভেন অ্যালুমনি অ্যাসোসিয়েশন থেকে AAA আমরা স্যারদের সাথে কথা বলেছি, আমাদের যারা নাকি সভাপতি আছেন তাদের সাথে কথা বলেছি যে কিভাবে ইংরেজিটাকে সামনে নিয়ে আসা যায়। একটা বিষয় হচ্ছে যে আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তাদের একটা বড় অংশই কিন্তু আমরা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বিভিন্ন জেলা শহর থেকে বেড়ে উঠেছি, আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এখনো ইংরেজিটাকে এতটা বেশি গুরুত্ব দেওয়া হয় না, এবং গুরুত্ব এটা চলমান প্রক্রিয়ার কারণে আমরা নানাভাবে, আমি নিজের ক্ষেত্রে বলবো যে আমারও অনেক দুর্বলতা আছে, এবং সেই দুর্বলতাটা কাটিয়ে ওঠা কিন্তু এতটা সহজ হয় না বা হচ্ছে না। কিন্তু আমাদের একটা সুযোগ হয়তো ছিল ইউনিভার্সিটিতে, আপনার যেহেতু নৃবিজ্ঞানের বেশিরভাগ বইগুলো ছিল ইংরেজিতে, আমাদের হয়তো চর্চাটা ওইভাবে শুরু হতো, সেটা হয়তো একটা সুযোগ ছিল। কিন্তু সেখানেও একটা বড় প্রশ্ন আসছে যে আসলে আপনি সোসাইটি যে নৃবিজ্ঞানের জ্ঞান কাণ্ড যেটাগুলো শেখানো হয়, সেই জ্ঞান কাণ্ডতে যেটা মাতৃভাষায় যদি আপনি সেটাকে উপলব্ধি না করেন তাহলে হয়তো আপনি ঠিক মতো উপস্থাপন করতে পারবেন না বিষয়গুলো, কিংবা আপনাকে তো ধরে রাখেন কেউ যে আপনি কেন ইংরেজিতে পরীক্ষা দেন নাই, সেটাও শুনতে হয় নানা সময়। তো আমার মনে হয় যে সেইগুলো তো কাজ করার আছে। আমরা যারা বিভিন্ন অভিজ্ঞতা পেয়েছি বা বিভিন্ন সময় আমরা যদি একত্রিত হয়ে পরবর্তী প্রজন্মের জন্য কিছু করতে পারি, সেটা একটা করা যেতে পারে। সেটা অ্যালুমনিও সেভাবে করতে রাজি। বর্তমান যে কমিটি আছে সেটাও আমরা চিন্তা করছি, আমরা তাদেরকে বলেছি। ইভেন আপনার ইউনিভার্সিটিতে যে ইংলিশ লিটারেচার বা ইংলিশের যারা আছেন শিক্ষকদেরকে দিয়ে ক্লাব করে, ইংলিশ লার্নিং ক্লাব এই ধরনের কিছু তৈরি করে এগুলো দূর করা যায় কিনা, সেটা একটা কাজ হতে পারে আর কি। এছাড়া যেই সফটওয়্যার কথা বললেন, কম্পিউটার শিক্ষার কথা বললেন, সেগুলো করার অনেক সুযোগ আছে। আমার মনে হয় যে আমরা যদি চাই, নিশ্চয়ই শিক্ষকরা হয়তো এখন উপলব্ধি করতে শুরু করেছেন, আর ছাত্রছাত্রীদেরও এখন সবার হাতেই মোবাইল, সবার হাতে ল্যাপটপ আছে, তারাও তাদের মতো করে একটা পরিবর্তন অবশ্যই আসছে এবং আসবে, আরো আসবে, আমার বিশ্বাস যে সেটা হবে। আচ্ছা, এবার আমি একটু প্রোগ্রামে বলি যে প্রোগ্রামের মূল চ্যালেঞ্জগুলো হয় যে পারস্পরিক বিশ্বাস অবিশ্বাসের জায়গা তৈরি হয়, অনেক সময় এইটাকে কাটাতে হয়। আপনার কম্পিটিশন থাকে, কম্পিটিশনের কারণে এটা অনেক সময় হয়। আবার অনেকে হয়তো আপনার আরেকজনকে সরিয়ে দিয়ে আরেকজনকে ঢুকানো যায় কিনা সেটাও অনেক সময় হয়ে থাকে। আবার জুনিয়ররা হয়তো চিন্তা করে যে আমি সিনিয়র হব, আমি একটা বড় পোস্ট পাবো, তখন আবার মানে তৈরি হয়। আসলে যেখান থেকে যেটাই করুক না, যত চ্যালেঞ্জই আসুক, সে রিসার্চারের ক্ষেত্রে যেটা বললাম যে আপনি রিসার্চার হবেন কিন্তু পাবলিকেশন নাই, ইউ আর নট এ রিসার্চার। মানে আপনি পাবলিকেশন করার জন্য সেখানেও নানা ধরনের রাজনীতি, নানা ধরনের স্বজনপ্রীতি, নানা ধরনের দুর্নীতি, বহুত কিছু হয়। সেগুলোকে উঠে উঠে যে যত বেশি আপনি ধরেন আমরা যদি শিখি যে আমরা জীবনে এরকম হয়েছে, আবার এরকম হয়ে আছে যার নাকি, আমি যদি আমার কথাই বলি যে আমার যে মেন্টর ছিল আমার, উনি কিন্তু আমি যখন প্রথম কাজ করি ওনার সাথে, তখন থেকে উনি কিন্তু ওনার রিসার্চের আমি যে ইনপুট গুলো দিয়েছি, এবং আমি একটা রিসার্চে আপনার পাবলিকেশনের নাম যেতে গেলে কয়েকটা জায়গায় আপনি প্ল্যানিং এ ছিলেন কিনা, আপনি ডেটা কালেকশনে ছিলেন কিনা, আপনি অ্যানালিসিস ছিলেন কিনা, কয়েকটা ক্রাইটেরিয়া আছে, তারপরে হচ্ছে যে আপনি অথরশিপ পান।
তো সেই জায়গাগুলো মেনটেন করে আমার মনে হয় যে অনেকেই এগিয়ে আসছেন সামনে, হয়তো আমরা সেগুলো কাজ করতে হবে। কিন্তু রিসার্চার তৈরি হতে গেলে আপনার এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বেড়ে ওঠে, আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছতে হবে। আসলে যতই এই ছবিটার মতো আপনাকে ধাক্কা দিয়ে আপনাকে কষ্ট করে হলে সামনে যেতে হবে। প্রোগ্রামের ক্ষেত্রেও এই যে ধরনের নানা ধরনের ডিনামিক্স আছে। আপনি হয়তো একই বড় অর্গানাইজেশন হলে যে আপনি এর সাথে কথা বলছেন, রিসার্চের ক্ষেত্রে আমি দেখেছি যে আপনি এক পিএর আন্ডারে কাজ করেন, তাকে হয়তো অন্যরা পছন্দ করে না, আপনাকে হয়তো দেখতে পারে না এই কারণে। আবার প্রোগ্রামের ক্ষেত্রে আমি দেখেছি একই ভাবে যে আপনি ও কাজ করেন, আচ্ছা ঠিক আছে, অন্যরা দেখতে পারে না, কিন্তু প্রফেশনালি হয়তো তার সাথে আপনার কোনো মানে ইয়েই নাই। আপনি তো কারো কেনা গোলাম না, আপনি আপনার মতো করে বেড়ে উঠছেন, যার আপনার যে রেসপন্সিবিলিটি আছে সেই অনুযায়ী কাজ করছেন। আমার মনে হয় যে এই ধারণাগুলো নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। আপনি যদি নিজে ব্যথিত হন, আমার মনে হয় যে সেটা আমার চেষ্টা, আমি যদি সেই কষ্টটা পেয়ে থাকি, আমার চেষ্টা হবে যে পরবর্তীতে আমার দ্বারা যাতে এই ধরনের কেউ এফেক্টেড না হয় বা কেউ ভিকটিম না হয়। তো সেই চেষ্টাটা আমরা আমাদের জায়গা থেকে করলে কোনো একটা সময় হয়তো সেই পরিবর্তন বা সেই চ্যালেঞ্জ গুলা উতরে ওঠা সম্ভব। এখানে লিডারশিপ কথা বলবো। লিডারশিপ অলরেডি আগেও কথা বলে ফেলেছি। আচ্ছা, আপনার মাথায় আসে যে আসলে লিডার্সের জবটা কি? আপনার লিডার্সের জব, কাকে আপনি লিডার বলবেন, কাকে বলবেন না, এবং আপনাকে লিড করতে পারছে কিনা। আপনার এই টিম ওয়ার্ক ধরে রাখার জন্য লিডারের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনাকে কি সবসময় ক্রিটিসাইজই করে, নাকি ক্রিটিসাইজ আপনাকে আপনার সহযোগিতা করে, আপনাকে কোনো কিছু লার্নিং করতে সহযোগিতা করে? লিডার কিন্তু আপনার কোচও হতে পারে। কোচ আপনাকে সবসময় আপনাকে নতুন ধরনের বিষয়ে আপনাকে ট্রেনিং দিতে পারে। আপনি লিডার যেটা হয়তো আপনার অর্গানাইজেশনের যে গোল গুলো থাকে সেটাকে মাথায় রেখে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম বা প্রজেক্ট গুলোকে মাথায় সবাইকে কিন্তু উনি কিন্তু লিড করে মানে হচ্ছে যে ওই লক্ষ্যটাকে পৌঁছার জন্য বিভিন্ন উইং এর, এখানে কমিউনিকেশন উইং আছে, এখানে আপনার রিসার্চ উইং আছে, এখানে প্রোগ্রাম উইং আছে, মনিটরিং ইভালুয়েশন উইং আছে। সবাইকে এক জায়গাতে এনে কিন্তু লিডাররা, প্রকৃত লিডাররা কিন্তু সেটা কাজ করে। এবং তারা কিন্তু ডোমিনেটিং হয় না, তারা ডিসিশন মেকিং এ সবার মতামত নেয়, কিন্তু কোন মতামতটা তার যেরকম একটা দৃষ্টিভঙ্গি থাকে, তার একটা ওয়াইড ইয়ে থাকে, তখন সে সেটাকে ম্যানেজ করে। পুরো আজকে যা বক্তব্য দিলাম এটাকে আমি জাস্ট এক জায়গাতে নিয়ে আসলাম। আপনার ক্যারিয়ার পাথ আমরা বলেছি। আসলে আপনার নিজের জীবন যখন শুরু করবেন তখন থেকে আপনার লক্ষ্য থাকতে হবে যে আপনি কি হতে চান, কিভাবে হতে চান, কি করতে চান, কতটুকু করতে চান। এবং এই করার জন্য এই প্ল্যানিং এও আপনাকে একটা সময় ব্যয় করতে হবে। এবং সেই প্ল্যানিংটা আপনাকে, আপনি ক্যারিয়ার প্ল্যান হিসেবে আমি যদি বলি যে যদি রিসার্চার হতে চান তাহলে আপনি কি কাজ করতে পারেন? আপনি বিডি জবসে ঢুকার পরে রিসার্চ ওরিয়েন্টেড যে ইয়েগুলো আছে, সার্কুলার গুলো আছে, সেই সার্কুলার গুলো খেয়াল করে দেখবেন যে কিছু স্কিল, মানে আপনি আপনার লেভেল অনুযায়ী দেখবেন যে কিছু স্কিল কিন্তু মানে আপনার ইউনিভার্সিটি হয়তো আপনাকে তৈরি করে দিয়েছে, অলরেডি আপনার মধ্যে আছে, কিন্তু কিছু কিছু স্কিল হয়তো আপনার নাই। তাহলে আপনার লক্ষ্য যেটা আছে, ধরেন আপনি পরবর্তীতে প্রজেক্ট ম্যানেজার হতে চান বা রিসার্চ ইনভেস্টিগেটর হতে চান, তাহলে রিসার্চ ইনভেস্টিগেটরের জন্য আপনার এই ধরনের করার জন্য জব রেসপন্সিবিলিটিতে কি কি আছে সেটাকে আপনি টুকে নিয়ে আপনার এটাই আপনার প্ল্যান। আপনি তখন এটা আপনার আছে কিনা, আপনি এই সফটওয়্যার জানেন কিনা, এটা করতে জানেন কিনা, এটা করতে জানেন, এইগুলোকে টিক মার্ক দেন। আপনি এটা পারেন, তাহলে তো আপনার একটা ভালো প্ল্যান, আপনার লক্ষ্য আপনি এগিয়ে যাচ্ছেন। তারপরে আপনার জরুরি কোনটা, সেটা হচ্ছে নেটওয়ার্ক। আপনি শুধুমাত্র বসে করলেন, মানে আমরা কি করি, আমরা সারাক্ষণ মোবাইলে থাকি, সারাক্ষণ টেলিভিশনে থাকি, সারাক্ষণ আপনার ল্যাপটপে থাকি কিংবা ডেস্কটপে থাকি। আমরা মনে করি যে আমি অ্যাপ্লিকেশন করলাম আর সাথে সাথে আমি ডাক পেয়ে যাব, কিন্তু আপনি চিন্তা করেন একটা পোস্টে কিন্তু একজন কিন্তু একটা পোস্ট আসলে দেশে কিন্তু চাকরি, মানে আপনার মতো শত শত ছেলে মেয়ে কিন্তু আছে। তাহলে শত শত ছেলে মেয়ে যদি আপনার এটাতে অ্যাপ্লিকেশন করে, যারা নাকি এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে থাকে, তারা কিন্তু সবগুলা সিভি কিন্তু দেখে না, দেখার সুযোগও হয় না। তাহলে সিভি রাইটিংটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। এটা ক্যারিয়ার প্ল্যানের মধ্যে আপনি সিভি রাইটিংটা খুব ভালো আপনি জানতে হবে। তারপর হচ্ছে যে আপনি সময় ব্যয় করেন কি, আপনি দেখেন অ্যাপ্লিকেশন করেন, আপনার 80% সময় দিয়ে দেন আপনি এই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। কিন্তু আমি যে উল্টা বলবো, আমি বলবো যে আপনি 80% সময় ব্যয় করেন হচ্ছে যে আপনি
80-20 যে সূত্র, আপনি সময় ব্যয় করেন আপনার নেটওয়ার্কিং, আপনি বড় ভাইদের সাথে সম্পর্ক ভালো রাখেন, আপনি আপনার যারা জুনিয়র আছে তাদের সাথে সম্পর্ক, কারণ এক একটা স্টেজে আপনার এক একটা গ্রুপের সাথে আপনার কাজে দেবে এবং এক একটা গ্রুপের সাথে আপনার রিলেশন দরকার। তাহলে আপনার নেটওয়ার্কিংটা, আপনার হয়তো সুপারভাইজার বললো যে আচ্ছা আপনাদের কোনো পাবলিকেশন কোনো কিছু নেই, আপনার বললো যে আচ্ছা মাহবুব, আচ্ছা আমি এটা একটা পাবলিশ করতে চাই, একটা প্রিন্ট করতে চাই, তোমার কেউ আছে নাকি? এখন আপনার যদি সেই লিঙ্কটা থাকে, আপনার যদি সেই নেটওয়ার্কটা থাকে, আপনি যখন হ্যাঁ আমার একটা বন্ধু আছে বা আমার একজন পরিচিত আছে খুব ভালো জিনিস বানায়, আপনি তাকে নেটওয়ার্কটা তাকে দিয়ে দিলেন, তাহলে কি হলো, আপনার সাথে ওই আপনার সুপারভাইজার কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। আমি বুঝতে পারছি, মানে বিষয়টা একটু নেবেন। এবং আপনি অ্যাপ্লিকেশন করছেন, আপনাকে কে চিনবে? আপনি ওই নেটওয়ার্কটা, অনেক সময় বলা হয় যে জাহাঙ্গীরনগরের লোকজনের এদের নেটওয়ার্ক, ওই যে কিছুক্ষণ আগে মাঝে বলছিল আমি শুধুমাত্র আমার ইউনিভার্সিটির ভাই বোন বলেই কতদিন নিব, এরা যদি ভালো ইংরেজি না বলতে পারে, এরা যদি ভালো কমিউনিকেশন না করতে পারে, প্লে করতে পারে, এরা যদি ভালো ইন্টারভিউ না নিতে পারে, কতদিন আপনাদেরকে টানবেন? আপনি একটা সময় মনে হবে যে না আমার তো একটা এই ধরনের ছেলে বা এই ধরনের একটা মেয়ে দরকার যে নাকি আসলে আমাকে রিপ্রেজেন্ট করতে পারবে, আমার কাজগুলোকে করে দিতে পারবে। কারণ আপনি যখন উপর দিকে যেতে থাকবেন, আপনার নিচে কিন্তু অনেক ধরনের কাজ কিন্তু আপনাকে দিয়ে দিবে, তখন আপনার সেগুলো করার জন্য আপনার বিভিন্ন লোক থাকবে, সেই লোকগুলো যদি আপনার সেই ইউনিভার্সিটির ভাই বোন বলেন অথবা অন্য কেউ করে না দিতে পারে, আপনি তো স্বাভাবিক কারণে তার কাজ কিন্তু করে দিবেন না। তার মানে আমি বলছি যে আপনার সেই নেটওয়ার্কটা কিন্তু তৈরি করতে হবে, সেইটার একটা প্ল্যান থাকতে হবে, এবং সেই প্ল্যান অনুযায়ী ওই যেটা বলছিলাম যে আপনার সেক্টরে কতজন কাজ করে, সেই কাজ করে তাদেরকে আপনার তাদের সাথে যোগাযোগ তৈরি করতে জানতে হবে, সেটা তৈরি করার চেষ্টা করতে হবে। আপনার কি করতে হবে, তারপরে আপনি আপনার এর মধ্যে নেটওয়ার্ক এইসব করার মাধ্যমে কিন্তু আপনাদের এখানে একটা আপনার মধ্যে একটা থট প্রসেস তৈরি হবে, আপনি একটা লিডারশিপের মধ্যে যাবেন ধীরে ধীরে। আপনাকে হয়তো প্রথম আপনি চিন্তা করলেন যে আপনি চাকরিতে ঢুকলেন, আপনার কি হলো, আপনাকে ডেটা কালেকশনের জন্য এসে, এখন ডেটা কালেকশন গেছে 5 জন, তার মধ্যে আপনার সুপারভাইজার একই বেতন দিচ্ছে, কিন্তু আপনার সুপারভাইজার তো খেয়াল করলো যে না এর মধ্যে মানে একটু লিডারশিপ আছে, তো কি করে সে আপনাকে বলে যে আচ্ছা 5 জন কি কি কাজ করছে, তুমি একটু এক্সট্রা লোড নাও, তোমার এই ইন্টারভিউ বাইরেও তোমাকে এটা করতে হবে। আপনার কাছে মনে হতে পারে যে এইটা আপনার সময় যাচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার হয়তো একটু বেশি সময় যাচ্ছে। খেয়াল করে দেখেন এই 4 জন বা 5 জনের মধ্যে আপনি লিডার, আপনাকে কিন্তু আপনার যে সুপারভাইজার আছে সে কিন্তু বানিয়ে দিচ্ছে, মানে সে ভাবতেছে যে আপনি একটা লিডার, এবং ঠিক আপনার সুপারভাইজারও কিন্তু এরকম তার সুপারভাইজার থেকে কিন্তু কিছু কাজ পায়। মানে লিডারশিপটা কি এভাবে, কিন্তু আপনার থটটা যত ওয়াইড হবে, আপনি যত ফ্লেক্সিবল হবেন, আপনি যত বেশি ওপেন মাইন্ডেড থাকবেন, আপনি যত মানুষকে ক্রিটিসাইজ না করবেন, মানে হচ্ছে যে আবার আপনি নন জাজমেন্টাল হবেন, আপনার এই লিডারশিপ কোয়ালিটি কিন্তু বাড়তে থাকবে, এবং একটা সময় কিন্তু আপনাকে ইয়ে করতে হবে। তারপর আসি ওয়ার মেনি হেডস, মানে আপনি প্রজেক্ট ম্যানেজার বলে কি হয়, আপনাকে একই সাথে অনেকগুলো কাজ করতে হয়, আপনাকে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট করতে হয়, আপনাকে কোন ক্রাইসিস হয়েছে সেটাকে ম্যানেজ করতে হয়, মানে আপনার যেই ধরনের আপনার প্রজেক্ট কাজ করতে গেলে অনেক সমস্যা হয়, আপনাকে অনেক এমপ্লয়ির হয়তো পারিবারিক জীবনে অনেক কিছু ঘটে, সেটাকে আপনাকে হয়তো পরামর্শ দিতে হয় যেটা নাকি আপনার কাজের বাইরে, সেগুলো কিন্তু আপনাকে করতে হয়, মানে একই সময় আপনাকে বিভিন্ন ভূমিকা পালন করতে হয়, এবং সেটা আপনাকে করতে জানতে হবে, আপনাকে ধীরে ধীরে ওইটার জন্য তৈরি হতে হবে, এবং পরবর্তীতে আপনাকে বি এ গ্রেট কমিউনিকেটর। আপনি যেটাই লার্ন করছেন, আমি আমার চেষ্টা করছি, আমি জানি কতটুকু পারছি, আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি, আমি কোনো ব্যক্তির নামে আনতে চাচ্ছি না, কিন্তু আমার এই দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতায় আমি চেষ্টা করছি যে আমার যে এক্সপিরিয়েন্সটা আপনাদের মধ্যে দিয়ে দেওয়া, আপনাদেরকে বলা যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে যে এটা, আমি ভুলও বলতে পারি, আমার বক্তব্যে কেউ হয়তো কষ্ট পেতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে আমি কাউকে হার্ট করতে চাচ্ছি না, কারো ব্যক্তিগত ভাবে আমি কারোর প্রতি আমার আক্রোশ নেই, কিন্তু এইটা একটা চলমান প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মধ্যেই আছে আমাদেরকে তৈরি হতে হয়। এবং কখনো কখনো আমি হয়তো একটা ডিসিশন নিয়েছি, ধরেন আমি একটা প্রতিষ্ঠানের ফাউন্ডার, আমি সরাসরি এটাতে জড়িত না হলেও ভলান্টিয়ার হিসেবে থাকলেও অনেক ডিসিশনে কিন্তু আমার সাথে ডিসিশন শেয়ার করা হয়, তো শেয়ার যখন করা হয় আমি হয়তো কোনো ডিসিশন দিই, এই ডিসিশনটা কিন্তু আবার সবার সাথে কমিউনিকেট হয়, কেউ হয়তো কারো হয়তো এগেনস্টে যায়, এইটাকে বুঝতে হবে যে আসলে এটা প্রফেশনালিজমের জন্যই কিন্তু করা হচ্ছে, আপনাকে হার্ট করার জন্য করা হচ্ছে না। আপনার আমার সবার চেষ্টা করা উচিত, কেউ যখন আমাকে সমালোচনা করে আসলে যে বিষয়টা বলছে সেটা আমার জন্য প্রযোজ্য কিনা, মানে আপনার সেলফ অ্যাওয়ারনেসটা খুব ভালো থাকতে হবে, যে আসলে আপনি আপনাকে চিনেন কিনা, আপনি আপনাকে বুঝেন কিনা। আপনি যখন কেউ যদি আপনাকে বলে যে না আপনি এরকম বললেই কিন্তু আপনি ওইটা হয়ে যাচ্ছেন না, আমি হয়ে যাচ্ছি না। আপনি যখন সেলফ অ্যাওয়ারনেসটা আপনার খুব ভালো থাকবে,
তাহলে আপনি কিন্তু আপনি নিজেকে উপলব্ধি করবেন, এবং আপনি কিন্তু যে বক্তব্যটা দিচ্ছে সেটা সাথে না হলে আপনি ওইটাকে পাশ কাটিয়ে কিন্তু আপনি সামনের দিকে এগোতে থাকবেন। যখন একটা সময় আপনি ওইটা পার হয়ে যাবেন তখন এরাই প্রেজ করবে আপনাকে যে না, সে আসলে একটা ভালো লোক ছিল, সে একটা ভালো কাজ করেছে, বা সে একটা গুড লিডার, এভাবে তুই হবে, এবং সে ভালো প্রেজেন্ট করে, সে ভালো বক্তব্য দেয়। লাস্ট অফ অল, আমি আমার প্রথম যে শিক্ষক, মেন্টর, আমার চাকরির শিক্ষা যদি বলেন যে শিক্ষাগুরু, চাকরির শিক্ষাগুরু, তার একটা বক্তব্য দিয়ে বলছি, researcher, programmer, policymakers should not work in isolation. Keep blaming for not cooperating each other. Rather, working in partnership should be the best choice of the time. Otherwise, success and sustainability will always be unachievable. আসলে আমরা এখানে রিসার্চাররা, প্রোগ্রামাররা, আমি যতগুলো কথা বলছি, আমি প্রোগ্রামাররা কিভাবে রিসার্চটাকে দেখে সেটা উপলব্ধি, সেটাকে সামনে নিয়ে এসেছি আমার অভিজ্ঞতা থেকে। কিন্তু আমার কাছে মনে হয় যে যেভাবে দেখুক, আপনি যদি ওয়াইড পার্সপেক্টিভে দেখেন, আমাদের চিন্তা করতে হবে যে সবাই কিন্তু সবার রোলটা প্লে করছে। কমিউনিকেশন জায়গা থেকে মাহাজেবিন যেরকম তার প্রতিষ্ঠানে কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করার ক্ষেত্রে তার কাজগুলো করে যাচ্ছে, যে রিসার্চার সে রিসার্চের ফাইন্ডিংস নিয়ে আসতেছে, সে কতটা ডেপথ নিয়ে আসতেছে, কতটা ভালো রিসার্চ করতে পারতেছে, কতটা ভালো অ্যানালাইসিস করতে পারছে, সে তার জায়গা থেকে রোল প্লে করছে। যে রিপোর্ট লিখছে সে তার জায়গা থেকে রোল প্লে করছে, এবং প্রত্যেকের জায়গায় রোল প্লে করছে। এবং আপনার আমার এই রিসার্চের ফাইন্ডিংস, আমাদের রিসার্চের ফাইন্ডিংস থেকে কোনো প্রোগ্রাম হয়তো ডিজাইন হয়, সেই প্রোগ্রামটা ঠিক মতো হচ্ছে কিনা সেখানে হয়তো রিসার্চ জড়িত হয়। সেই প্রোগ্রামটাকে আবার সাস্টেন করার জন্য বা আপনাকে কিন্তু প্রোগ্রাম যে বিষয়গুলো থাকে সেটাকে কিন্তু পলিসি মেকারদের কাছে নিয়ে যেতে হয়, এবং পলিসি মেকাররা হচ্ছে যে আপনার মূলত একটা দেশের ডিসিশন মেকার, এবং তারা কিন্তু রাষ্ট্রের বিভিন্ন ডিসিশন মেকিং এ আপনাকে তখন অ্যাডভোকেসি করতে হয় পলিসি মেকারদের সাথে, যারা সচিব আছেন, বিভিন্ন বিষয়ে ডিসিশন মেকার, বাংলাদেশ গভর্নমেন্ট। আমি যদি বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করি, আপনার রিসার্চ ফাইন্ডিংস নিয়ে আপনি তাদের কাছে যান, প্রোগ্রামের যে ফাইন্ডিংস আছে তার নিয়ে যায়, তারপর পলিসি মেকাররা সবাই মিলে একমত হয়, তারপর একটা পলিসি চেঞ্জ হয়। মানে এই প্রক্রিয়ায় প্রত্যেকে একসাথে কাজ করেই কিন্তু আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য আমরা যেটা চাই সেটাতে যেতে পারি। কেউ কারো ছাড়া কারো আসলে চলে না, মানে আমার দৃষ্টিতে সবাইকে সবার জায়গায় যেরকম মূল্যায়ন করতে হবে, এবং সবাই কিন্তু পাস করার সাথে সাথেই সে বড় রিসার্চার হয়ে যায় না, সে শিখতে চায়, তার জন্য স্পেস তৈরি করে দিতে হবে, তাকে শেখার সুযোগ করে দিতে হবে, চেষ্টা করতে হবে, এবং এটার মাধ্যমে কিন্তু আমরা একটা সায়েন্টিফিক, মানে আমি বলবো যে নলেজেবল সোসাইটি তৈরি করতে পারবো এবং দেশ তৈরি করতে পারবো। এবং আমরা এভাবে কাজ করলেই আমার বিশ্বাস যে একটা ভালো বাংলাদেশ আমরা সবাই খুব দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহাম্মদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রেজেন্টেশন করার জন্য। এবং যদিও যে আমরা আমাদের টাইম লিমিটের থেকে আরো আধা ঘন্টা বেশি চলে গেছি, বাট এতক্ষণ পর্যন্ত আমাদের শ্রোতা এবং দর্শকরা আমাদের সাথে আছেন, এটাই প্রমাণ করে যেটা আমাদের আলোচনাটা প্রাণবন্ত ছিল। তো যারা এই মুহূর্তে আমাদের সাথে এতক্ষণ ছিলেন এবং ভবিষ্যতে যারা ফেসবুক কিংবা ইউটিউবে আমাদের এই পর্বটা দেখবেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই প্রেজেন্টেশনটা মাহবুব ভাই যেটা দিলেন, এটি আমাদের যারা পিডিপি যারা রেজিস্টার্ড মেম্বার হবেন, রেজিস্টার্ড মেম্বারদের প্রত্যেকের কাছে এই স্লাইড গুলো আমরা ইমেল করে দেব। এবং আমাদের ফেসবুক আইডি facebook.com/pdpbd21, তো এই পেজে আমাদের রেজিস্ট্রেশন লিংক এবং আদার্স ইনফরমেশন থাকবে, সো আগ্রহীরা এই ফেসবুক পেজটি ব্রাউজ করতে পারেন। এবং সব শেষে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা শেষ করছি। অনেক ধন্যবাদ মাহবুব ভাই, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ, দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। ভালো থাকবেন।